ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো আজ থেকে তোমাদের 7th মান্থের ক্লাসটা শুরু হচ্ছে, আর আমরা পড়ছি লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টার 2 সম্ভবত, নাকি? লিঙ্গুইস্টিক্স অ্যান্ড স্কোপ অফ, হ্যাঁ, চ্যাপ্টার 2 পড়ছি আমরা। তো কি অবস্থা, সবার পড়াশোনা কেমন চলছে বলো? চলছে না সবাই ক্লান্ত? জি চলতেছে। আর ইউ টায়ার্ড অফ ইউর স্টাডি? হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আদার্স? কি অবস্থা শুনি একটু, কেমন চলছে সবার? হুম, স্যার বেশি রিল্যাক্সে টায়ার্ড হয়ে যাচ্ছি। বেশি রিল্যাক্স হয়ে গেছো? হ্যাঁ, জি স্যার। রিল্যাক্সের তো জায়গা দেখছি না। সো হাউ ডু ইউ রিল্যাক্স ইয়োরসেলফ? হ্যাঁ, কিভাবে রিল্যাক্স করো? পড়তে পড়তে নাকি, না না পড়তে পড়তে? স্যার টেনশন করতে করতে। আহ, ভাবছি স্যার আজকে পড়তে বসবো। তা পড়তে কখন বসবো, কিভাবে বসবো, এটা নিয়ে মোটামুটি সারা দিন গেল নাকি? স্যার এই চিন্তা করতেই রাত 12টা বেজে যায়, দিয়ে তারপরে ভাবি মোটামুটি যে আবার সকালে উঠে চেষ্টা করা যে যাবে। একদিন চিন্তা করতেছি পড়াশোনা করবো, এটা নিয়ে ক্লান্ত হওয়ার কারণে পরের দিন রেস্ট নিচ্ছি। যে কারণ গতদিন খুব জি ভাবছি স্যার। যে কিভাবে পড়াশোনা করব, যে রেস্ট নিয়ে পরের দিন আবার ভাবছি যে কি যেন ভাবছিলাম পড়তে বসবো বলে, তাই না, রুটিনটা। তা ভাবছি এটা একটু নতুন করে মডিফাই করে দেখি, আর একটু মডিফাই করলে ভালো হয়। ওটা নিয়ে আরেকদিন গেল, ভাবতে ভাবতে আবারও একদিন শেষ, পরে খুব ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আবার আরেকদিন রেস্ট, এরকম করতে করতে এক সপ্তাহ চলে যাচ্ছে নাকি? হ্যাঁ। জি স্যার, এভাবেই যাচ্ছে। হুম। না, রিল্যাক্সেশনের কোনো জায়গা নেই, কারণ তোমাদের কমপক্ষে 3 স্তরের পড়া চলতেছে, তাই না? তিন স্তরের পড়া। একটা হচ্ছে তোমার নিজে থেকে একটা পড়তে হচ্ছে, একটা টেক্সট বা সামারি, আবার একটা কোশ্চেন আনসারগুলো দেখতে হচ্ছে, আবার যেটা পড়া দিচ্ছি সেটা তো পড়তে হচ্ছে। তাহলে দিনে যদি আমরা মিনিমাম 2 ঘন্টা করে এক একটা অংশকে দিই, তাহলে তো 6 ঘন্টা এমনি চলে যাচ্ছে নাকি, বলো? যে যদি আমরা দিনে 2 ঘন্টা করে দিই, তাও 6 ঘন্টা চলে যায়, এবং মনে হয় 2 ঘন্টা করে দিলেও যথেষ্ট পড়া হয়ে যায় যদি আমরা প্রত্যেকটা পার্টকে দিই। আর এখন যদি এভাবে গুছিয়ে নিতে না পারো, আমরা কিন্তু অলরেডি 7th মান্থে চলে এসেছি। পরে আরেকটা চক্র যখন যাব, তখন কিন্তু তোমাদের মনে করো যে পরীক্ষার প্রস্তুতিটা চলেই আসবে। তো যেহেতু কোশ্চেন আনসারগুলো আমি আগে থেকে দিয়ে দিচ্ছি, জমিয়ে রেখো না, জীবনটাকে জটিল করে ফেলো না। কারণ দেখতেছি তো যে এবার অনার্সের সিলেবাস কিন্তু কি অনেকখানি পরিবর্তন করে ফেলছে, কয়েকটা জিনিস তো অ্যাড করে ফেলেছে। তো সেই হিসাবে তোমরা এদিক থেকে লাকি যে অনেকখানি ইজি ওয়েতে গেছো। তো সেই দিক থেকেও যদি মনে হয় জীবনটাকে তেজপাতা করে ফেলো, তাহলে আসলে সমস্যা। হুম। তো আদা জল খেয়ে লেগে লেগে পড়ো। সময় কিন্তু চলে যাচ্ছে, থার্ড ইয়ার শেষের দিকে, তাই নাকি বলো? থার্ড ইয়ারের শেষের দিকে মনে করবা যে তোমাদের পরীক্ষা গতবার হয়েছিল কবে? জানুয়ারি ফেব্রুয়ারি সম্ভবত থার্ড ইয়ারের পরীক্ষা হয়েছিল। তাহলে সেই হিসাবে তোমাদের পরীক্ষা কবে হবে? এরকম সময়ই হবে নাকি? স্যার এবার তো ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আমাদের মনে হচ্ছে আগেই হবে। নির্বাচনের সাথে কোনো ব্যাপার নেই, পড়াশোনাকে নির্বাচনের সাথে কোনোভাবে মেলায়ও না। ওটা দিয়ে কিচ্ছু যায় আসে না, হয়তো এক সপ্তাহ ছুটি যাবে, তাই না, ওরকম ছুটি যেতেই পারে। অতএব পরীক্ষার মাঝেও নির্বাচন হয়ে যেতে পারে। অতএব নির্বাচন হবে, তার জন্য আগে হবে না পরে হবে, কোনো এর সাথে কোনো মাতামাতি নেই, ওগুলো নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? তো যদি অক্টোবর নভেম্বরে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়, তাহলে ধরে নিবা যে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা। আর যদি নভেম্বর ডিসেম্বর সেকেন্ড ইয়ার পরীক্ষা হয়, তাহলে ধরে নিবা যে জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা। বুঝতে পারছো? হ্যাঁ। এইখানে 1 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি তোমাদের পরীক্ষা, মানে জানুয়ারি হচ্ছেই, শেষের দিকে হোক আর শুরুর দিকে হোক জানুয়ারি আছে। অতএব জানুয়ারির আগে বা পরে, এর ভিতরে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো সেই হিসাবে যেহেতু কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছে, এগুলোকে প্রস্তুতি নিয়ে ফেলো, কারণ এগুলোই তোমার কমপক্ষে 60% হয়ে যাবে। বুঝতে পেরেছো? অতএব এগুলোকে যদি একটু ভালো করে পড়ে নাও, বাকি বললাম তো, শেষের দিকে যদি একটা টপিককে তুমি এড়িয়ে যাও কোশ্চেন আনসারগুলো, তাতেও সমস্যা হবে না। কিন্তু যেগুলো বলছি সেগুলো ধীরে সুস্থে ভালো করে এখনই পড়ে ফেলো, এখনো যথেষ্ট সময় আছে। যারা সতর্ক হচ্ছ না, দয়া করে সতর্ক হও। শুধু টাকা পয়সা আর সময়টাকে নষ্ট করো না, জীবনটা উল্টে যেতে পারে, মনে থাকবে। হুম।
তো যেহেতু সবাই পড়াশোনা করছো, এর জন্য সময় দিচ্ছ, টাকা পয়সা ব্যয় করছো, তোমাদের ইচ্ছা পূরণ হোক। কারণ জীবনটা একমুখী, পড়াশোনা মানুষকে অনেক দূর নিয়ে নিয়ে যেতে পারে, এটার বিপরীতে কোনো মানে সন্দেহ নেই। যদি সন্দেহ থেকে থাকে তাহলে নিজস্ব দুর্বলতা। যদি কেউ বলে যে পড়াশোনা করে কোনো লাভ নেই, তাহলে বুঝতে হবে সেটা তার নিজস্ব দুর্বলতার জন্যই সে কিছু পাচ্ছে না বা সে কিছু করতে পারছে না। এখানে পড়াশোনার কোনো দোষ নেই, এখানে পড়াশোনার কোনো দোষ নেই, দোষ হচ্ছে নিজস্বতা, একদম নিজের। হুম। এখানে আমি কোনো কথা কাল্পনিকভাবে বলছি না, বা আমি কারো কাছ থেকে শুনেও বলছি না, বা বানিয়েও বলছি না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে পড়াশোনার যে শক্তিটা আছে সে শক্তিটা প্রচুর। সেটা শুধু একটা চাকরি পাওয়ার দিক থেকেই না, অনেক কিছু। তো সেই হিসাবে একদম কনক্রিট পড়াশোনা করো, নিজের উপর সৎ থেকে পড়াশোনা করো, দেখবে যে তুমি তোমারটা গুছিয়ে পেয়ে যাবা। এখানে কোনো সন্দেহ রাখার কোনো জায়গা নেই। কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে মেয়েদের মধ্যে যে উৎফুল্লতা দেখা যায়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে সেটা কিন্তু কমতে শুরু করে। ঠিক আছে তো, কমতে শুরু করে। এখানে ক্লাসে রেসপন্সের পরিমাণটা দেখো, ফার্স্ট ইয়ারের রেসপন্স, সেকেন্ড ইয়ারের রেসপন্স এবং থার্ড ইয়ারের রেসপন্স, রেসপন্সের লেভেলটা কি এখন কম না বেশি বলো তো থার্ড ইয়ারে? কেমন বলো? কম স্যার। হ্যাঁ, তো তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করলে পারে আমাকে কমপক্ষে 2 বার প্রশ্ন করতে হয়। একই প্রশ্ন 2 বার করলে তারপর 2-1 জন হয়তো বা দায়বদ্ধতা থেকে প্রশ্ন উত্তর দাও বা রেসপন্স করো। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু এরকমটা ছিল না। তার মানে বুঝতে হবে যে ওখানে যতটুকু ইজিলি তুমি পড়াশোনা করতে পেরেছিলে, রেসপন্স দেওয়ার মতো অ্যাবিলিটিটা ছিল, কিন্তু এখন তুমি হয়তো সেই পরিমাণ স্টাডি করছো না। এই জন্য হয়তো আমি কি প্রশ্ন করে বসি, কিভাবে তুমি মানে বেঁধে যাও, এই ভয়ে তুমি রেসপন্স করছো না। বুঝতে পারছো? হ্যাঁ। তো Yes, sir. হুম, জি স্যার। তো আমরা তো এটা নিয়ে অভিজ্ঞ যে কোন লেভেল থেকে, হ্যাঁ, যে রেসপন্স কমতে থাকে। হ্যাঁ, কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারই হচ্ছে মেইন পড়াশোনা, সেকেন্ড ইয়ার তো জাস্ট ইন্ট্রোডাকশন করতে করতে শেষ হয়ে যায়। তাও তো এখানে তোমার ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স আছে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের পড়াশোনা কি কিছু পড়াশোনা মনে হচ্ছে এখন আর থার্ড ইয়ারের কোন অনুপাতে? বলো, ওটা কোনো পড়াশোনা ছিল? না স্যার। স্যার থার্ড ইয়ারের এক সাবজেক্টের পড়া ফুল কোর্স মনে ছিল মনে হয় ফার্স্ট হ্যাঁ, ইয়ারে। ফার্স্ট ইয়ার। তাহলে এখন তুমি ভাবতে পারো যে যদি ফার্স্ট ইয়ারে একটু পড়াশোনা করতাম তাহলে আরো কত ভালো রেজাল্ট হতো। এরকম মনে হয় না যে ঘুরে যদি এখন বেশ জি স্যার। ফার্স্ট ইয়ারে চলে যেতে পারতাম, খুব ভালো হতো। থাকলে ভালো হতো। হ্যাঁ, আমি যদি এখন যদি ফার্স্ট ইয়ারে ঢুকতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, তো এই জন্য তাহলে নিশ্চয়ই তোমরা অনেকখানি এগিয়ে গেছো, যে অনেকখানি তোমাদের ডেভেলপমেন্ট হয়েছে বলে আজকে তুমি মনে করছো ফার্স্ট ইয়ার খুব ইজি। ফোর্থ ইয়ার যখন উঠবা তখন ভাববা যে থার্ড ইয়ারটা তুলনামূলকভাবে সহজ ছিল, এরকমটা মনে হবে। তারপরে একসময় জীবনের পড়াশোনায় শেষ হয়ে যাবে, তখন ভাবতে শুরু করবা, হ্যাঁ, যে স্টুডেন্ট লাইফে যদি এখন থাকতে পারতাম, এইভাবে করে আমি পড়াশোনা করতাম, এইভাবে করে আমি পড়াশোনা করতাম। হ্যাঁ, কিন্তু সেই দিন আর ফিরে আসবে না। অতএব স্টুডেন্ট লাইফে আছো, জীবন গড়ার লাইফে আছো। হ্যাঁ, অতএব এখন তুমি যা গড়বা, তুমি সেই জিনিসটাই তুমি তোমার পরবর্তী জীবনে খাবা। মানে তুমি যা রান্না করবা সেটাই তো খাবা, অন্য কেউ তো তোমাকে দিতে আসছে না। অতএব এখন হচ্ছে রান্নার সময়, রান্নার প্রসেসিং করতে হবে। তুমি যেমন স্বাদের রান্না করবা তেমন স্বাদের খাবার তুমি খাইতে পারবা। হুম। তো এই জন্য একটু সিরিয়াস হও। পড়াশোনার ক্ষেত্রে এলোমেলো করার কোনো সুযোগ নেই, এলোমেলো করছো মানে তুমি ধরা খাবা। আমি চাই না কেউ ধরা খাও। জীবনে প্রতিষ্ঠিত হও। প্রতিষ্ঠিত হওয়া বলতেই শুধু একটা সরকারি চাকরি বা এরকম না, এর অনেক ওয়ে আছে। কিন্তু কোয়ালিটি থাকলে তোমার জীবনে তুমি কখনো বেকার থাকবে না, বা না খেয়ে থাকবে না, বা টেনশনে থাকবে না। আর ইংলিশের স্টুডেন্ট তো বেকার থাকার সুযোগ খুব কম। যদি মিনিমাম একটু ল্যাঙ্গুয়েজগত দক্ষতা থাকে, মোটামুটি 10-15 হাজার টাকা ইনকাম করা মাসে এমনি হয়ে যায়। আমার তো মনে হয় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমাদের ছেলেমেয়ের ইনকাম করতে শুরু করে। ঠিক আছে, কিছু না কিছু ইনকাম করতে শুরুই করে দেয়, যেটা অন্য সাবজেক্ট অনেক সময় কঠিন হয়ে যায় পড়া। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আমরা তাহলে আজকের পড়াটা শুরু করি। তো ইন দ্য লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম বেসিক কনসেপ্ট ইন লিঙ্গুইস্টিক্স, অ্যান্ড উই হ্যাড 8 ডিফারেন্ট আইডিয়াস, তাই না? যে লিঙ্গুইস্টিক্সে কি কি বিষয় থাকে, স্কোপ থাকে, সেগুলো আমরা কয়টা পেয়েছিলাম, লেভেল কয়টা পেয়েছিলাম বলো তো? পেয়েছিলাম। 8টা, তাই না? হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই তোমরা মানে বুঝেছো। হ্যাঁ, যেখানে বিশেষ করে আছে ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, তাই না? সিম্যান্টিক, প্র্যাগম্যাটিক, এগুলো বলতে কি বোঝায়, গ্রাফোলজি কি, লেক্সিকোলজি কি, ইত্যাদি। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তার সাথে সাথে আমরা প্যারোল, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাং, তাই তো? এগুলো আমরা, প্যারোলটা মনে হয় আমরা পড়ি নাই, শুধু ল্যাং পর্যন্ত পড়ছিলাম, তাই তো? না স্যার, 12টা পড়েছি। ইন্ডিভিজুয়াল, তাই তো? হ্যাঁ, পড়েছি। এইখান থেকে আমরা একটু দেখবো
সিনট্যাগমেটিক এবং প্যারাডাইমেটিক পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের যে দিক আছে, তাই তো, কোন দিক থেকে আমরা ল্যাঙ্গুয়েজকে দেখি, এই জায়গাটা। তাহলে উপরে যে পর্যন্ত পড়েছিলাম এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কোনো পয়েন্টে বুঝতে? এই পর্যন্ত হ্যাঁ, প্রত্যেকটা না, স্যার। যে এখানে প্রত্যেকটা এক একটা করে ব্রিফ কোশ্চেন, যে হোয়াট ইজ গ্রাফোলজি, হোয়াট ইজ লেক্সিকোলজি, হোয়াট ইজ প্র্যাগম্যাটিক্স, হোয়াট ইজ সিমেন্টিক্স, হোয়াট ইজ সিনট্যাক্স, এগুলো কি বলতে বোঝে ইত্যাদি। ফনেটিক্সের কয়টা ইয়া রয়েছে, হ্যাঁ, মেজর ব্রাঞ্চ রয়েছে, দেখো এগুলো। তারপর হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স বলতে কি কি বোঝায়, তাই তো, অডিটরি ফনেটিক্স বলতে কি বোঝায়। এই প্রত্যেকটা লাইনই, প্রত্যেকটা বিষয় যদি তুমি একদম ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারো, তারপরে এমন এসেছে এসএল এর ফুল ফর্ম কি, হ্যাঁ, এগুলোই। যে খুব জটিল বিষয় তা কিন্তু না, শুধু জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার হলেই তুমি এখান থেকে উত্তরে যেতে পারবা এই বিষয়টা, এবং ভালো রেজাল্ট করা যায়। লিঙ্গুইস্টিক্সে কিন্তু খারাপ রেজাল্ট হয় না, ভালো রেজাল্ট হয়। যারা করতে পারে না ভালো রেজাল্ট করতে পারে, একদম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো মার্ক পাওয়া যায়। ওকে, তো যাই হোক, আমরা এখন সিনট্যাগমেটিক এবং প্যারাডাইমেটিক পার্সপেক্টিভ এই দুটো নিয়ে একটু কথা বলি, এবং এগুলো বলতে আসলে কি বোঝায়। প্রথমত হচ্ছে পার্সপেক্টিভ শব্দটা দিয়ে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সপেক্টিভ? দিক, এটা কি পার্সপেক্টিভ? দৃষ্টিভঙ্গি। মানে কোনো একটা বিষয়ের দেখার ক্ষেত্রে, তাই তো, আমরা কতগুলো, মানে কি বলবো, দিক থেকে, মানে কতগুলো ধাপ থেকে বা কতগুলো বিষয় থেকে আমরা এই বিষয়টা নিয়ে ভাবতে পারি। ঠিক আছে তো, যে প্রত্যেকটা বিষয়ের বিভিন্ন দিক থাকে, হ্যাঁ, যে একদিক থেকে শুধু একটা বিষয়কে আলোচনা করা হয় না, অনেক দিক থেকে আলোচনা করা হয়। যেমন আমরা যদি বলি যে একটা পোয়েট্রিকে আমরা কয়েকটা দিক থেকে ভাবতে পারি, একটা হতে তার লিটারাল মিনিং থেকে ভাবতে পারি, একটা হচ্ছে তার অ্যালেগরিক্যাল মিনিং দিয়ে ভাবতে পারি, তাই না? এরকম এই যে দিক, তাই তো, যে একটা বিষয়কে তুমি কি কি ভাবে বিশ্লেষণ করতে পারো, কি কি ভাবে তুমি বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারো, চিন্তা করতে পারো, তা সেই বিষয়টাকে আসলে আমরা পার্সপেক্টিভ বলে থাকি। দেখো এখানে বলছে কি, দেখো আ পার্টিকুলার অ্যাটিটিউড, হ্যাঁ, মানে যে বললাম যে তুমি কোন দিক থেকে কোন দৃষ্টিভঙ্গি নিচ্ছ টুয়ার্ডস অর ওয়ে অফ রিগার্ডিং সামথিং, আ পয়েন্ট অফ ভিউ, তাই না? যেমন আমরা কোনো একটা বিষয়কে যখন আমরা দেখি, তখন আমরা হয়তো দেখাচ্ছে বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করি। কেমন ধরো একটা আমরা গাছ দেখছি বা একটা বিল্ডিং দেখতেছি, বিল্ডিং এর পূর্ব দিক থেকে একবার দেখতেছি, তাই তো, উত্তর দিক থেকে একবার দেখতেছি, দক্ষিণ দিক থেকে একবার দেখছি, পশ্চিম দিক থেকে একবার দেখছি, দেখে বিষয়টা সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। ঠিক ওরকম একটা বিষয়কে তুমি কোন কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছো, কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছো, এই ব্যাপারটা। তার মানে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা রয়েছে, ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে চিন্তা করি, এটা কি শুধু শুধু একটা মানে কমিউনিকেশনের মাধ্যম? ইজ ইট অনলি আ ওয়ে অফ কমিউনিকেশন, হ্যাঁ, অর টু এক্সপ্রেস আওয়ার ফিলিং, অর ইট ইজ আ সোশ্যাল আর্ট? এটা একটা আর্ট হতে পারে। অনেকের কাছে কি ল্যাঙ্গুয়েজ একটা আর্ট, যা হাউ দে স্পিক, ইন হুইচ ওয়ে দে স্পিক, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস দে ইউজ ইন দেয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অ্যাকচুয়ালি উই ক্যান জাজ দ্যাট পারসন জাস্ট উইথ দ্য স্পিচ। তার কথার মাধ্যম দিয়ে আমরা কিন্তু একটা ব্যক্তিকে বুঝে ফেলতে পারি, তাই না? জাস্ট প্রথম কথা, মনে করো তুমি একটা ব্যক্তির সাথে কথা বলছো, জাস্ট প্রথম ভয়েসটা যে তার বার হবে, কথা বলার যে আর্টটা সে ইউজ করবে, তার মাধ্যম দিয়ে কি তার ব্যক্তিত্ব ফুটে উঠতে পারে কিনা বলো? শুধু কি জি কমিউনিকেশন, স্যার। শুধু কিন্তু কমিউনিকেশন না, যে আমি সে কথা বলে আমি কথা বলবো, এটা না। কথার ভঙ্গি, শব্দচয়ন, তারপর হচ্ছে টোন, তারপর গলার ভয়েস, এই সব কিছু বলে দিবে যে ব্যক্তিটা শহরের না গ্রামের, শিক্ষিত না অশিক্ষিত। তো এরকম ভাবে আমরা বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন দিক থেকে বিবেচনা করি। এই যে বিভিন্ন দিক, তাই তো, যে পয়েন্ট অফ ভিউটাকে আমরা বলতেছি কি পার্সপেক্টিভ। তা ল্যাঙ্গুয়েজকে আমরা এরকম দুটো পার্সপেক্টিভে দেখবো, একটা হচ্ছে সিনট্যাগমেটিক এবং প্যারাডাইমেটিক। এখন এই দুটো শব্দ সম্পর্কে আমরা একটু দেখে নিই, কারণ প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের বিশ্লেষণ করতে হবে প্রথমে। তাহলে সিনট্যাগমেটিক বলতে কি বোঝায়, দেখো সিনট্যাগমেটিক, আচ্ছা, মিনিং ইন লিঙ্গুইস্টিক্স, এই সময় আমরা যদি একটু দেখি, দেখো এটার বলছে ল্যাঙ্গুয়েজের কোন বিষয়টাকে এখানে আসলে নির্দেশ করা হয়। বলা হচ্ছে পার্টেইনিং, মানে কি রিলেটেড টু আ রিলেশনশিপ অ্যামং লিঙ্গুইস্টিক এলিমেন্ট। তা লিঙ্গুইস্টিক এলিমেন্টের মধ্যে যে রিলেশনশিপ, লিঙ্গুইস্টিক এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? ওই দেখো বলছে কি এখানে
দ্যাট অকার, বিশেষ করে অ্যাজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সান অ্যান্ড ইজ শাইনিং অ্যান্ড দ্য দি অথবা সান ইন দ্য সেন্টেন্স। তার মানে কি দি অথবা সানের মধ্যে কি জাতীয় সম্পর্ক, অথবা দি সান ইজ শাইনিং এটার মধ্যে কি জাতীয়, নাকি এটা হচ্ছে স্ট্রাকচারাল একটা সম্পর্ক। মানে কি এখানে যখন আমরা দেখব তখন হবে কি এটা একটা স্ট্রাকচারাল সম্পর্ক, যে আই অ্যাম আ স্টুডেন্ট। তাহলে এটা আমরা দেখলাম একটা স্ট্রাকচারাল ব্যাপার, তাই তো, যে আই হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে একটা ভার্ব, স্টুডেন্ট হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এরকম ভাবে দি এর সাথে সানের কি সম্পর্ক, দি বলতেছে যে সান এটা একক একটা বিষয়, যেটা পৃথিবীতে একক এরকম বিষয় থাকে তার সাথে আমরা দি ইউজ করি, তাই না। আবার দা ম্যান বলতে আমি বলছি ম্যানটা নির্দিষ্ট। তার মানে এখানে একটা এই ওয়ার্ডের মধ্যে একটা রিলেশনশিপ আছে, যে রিলেশনশিপ আমাকে একটা মিনিং দিচ্ছে। দা ম্যান আর এ ম্যান এই দুটার মধ্যে কি পার্থক্য আছে না, বলো। যেমন হচ্ছে আই নো দ্য ম্যান, আর একটা হচ্ছে কি আই নো আ ম্যান। এই দুটো সেন্টেন্সের মিনিং কি এক, বলো তো। না স্যার, ডিফারেন্ট। স্যার হ্যাঁ, কোনটাতে মনে হচ্ছে যে লোকটা আগে থেকে আমার পরিচিত, বলো। স্যার আই নো এ ম্যান। আই নো দ্য ম্যান, তাই তো। এই মানে হচ্ছে যাকে, মানে জি স্যার। এই আই নো দ্য ম্যান মানে হচ্ছে যার সাথে আমি কথা বলতেছি সে অলরেডি ওই লোকটাকে চেনে। মানে আমি যার সাথে কথা বলতেছি সে অলরেডি লোকটাকে কি চেনে, আমিও তো চিনি, তার সাথে যার সাথে কথা বলতেছি সেও চেনে। এই জন্য আমি বলছি দি ম্যান। দি ম্যান মানে স্পিকার, লিসেনার বুঝতে পারবে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি যাকে হয়তো লিসেনারও চেনে। আই নো আ ম্যান, আমি একজন লোককে চিনি। এই ক্ষেত্রে কি লিসেনার এই ম্যানটাকে চিনে, বলো তো। না স্যার। লিসেনার না স্যার, যে কোনো লোককে। হ্যাঁ, এটা আমি একজনকে চিনি সেটা হয়তো লিসেনারের কাছে পরিচিত না। অতএব দি যখন ইউজ করি এটা আসলে যে স্পিকার শুধু তার ক্ষেত্রে না, যে লিসেনার তার ক্ষেত্রে লোকটা পরিচিত হতে পারে, বুঝতে পারছো। আই হ্যাভ বট, আই হ্যাভ রেড দ্য বুক। আই হ্যাভ রেড দ্য বুক মানে কি আমি যাকে বলতেছি সে তাহলে কি বইটা জানে, নাকি তার কাছে বইটা নিশ্চয়ই পরিচিত, এই জন্য আমি দি বলতেছি। কিন্তু আই রেড আ বুক, তাহলে আই রেড আ বুক, যে বইটা আমি পড়েছি সেই বইটা আমার কাছে পরিচিত, কিন্তু যে লিসেনার আমার কথা শুনছে তার কাছে কি বইটা পরিচিত, বলো বলো একটু কথাটা বুঝতে পারছি না। যে আই হ্যাভ রেড আ বুক, তাহলে বইটা কি আমার কাছে পরিচিত না। জি স্যার। আমি পড়েছি মানে বইটা অবশ্যই আমার কাছে পরিচিত, কিন্তু যার সাথে কথা বলতেছি তার কাছে কি পরিচিত, না, এখানে তো না, বইয়ের স্যার। নাম। আমার কাছে পরিচিত না। তাহলে দেখো পার্সপেক্টিভটা একটু ভাবো, যে স্পিকারের দিক থেকে বইটা কিন্তু অলরেডি ফ্যামিলিয়ার, কিন্তু তারপরও কেন এই ইউজ করলো, এখন তো দি ইউজ কেন করলো না, কারণ যার সাথে কথা বলা হচ্ছে সে হয়তো বইটা সম্পর্কে জানে না, হয়তো জানতেও পারে, কিন্তু অন্তত স্পিকার হয়তো বা ভাবছে যে বইটা সম্পর্কে তার ধারণা নেই, তাই তো। এবার বলছে দেখো আই হ্যাভ রেড আ বুক, আমি একটা বই পড়েছি। এবার বলতেছে আরেকজন প্রশ্ন করলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক। এইবার দ্বিতীয় স্পিকারকে, যে প্রথমে লিসেনার ছিল সে হচ্ছে স্পিকার, তাই তো। তখন আবার সে কি ইউজ করেছে, বইয়ের আগে দি না এ ইউজ করেছে, দি ইউজ করেছে। দি ইউজ করা মানে এবার এ যেহেতু স্পিকার, তাহলে সরি বি যেহেতু স্পিকার, তাহলে এর কাছে নিশ্চয়ই বইটা অলরেডি পরিচিত হয়ে গেছে বিধায় সে কিন্তু দি ইউজ করেছে। তাহলে এই যে রিলেশনশিপ গুলো মানে স্ট্রাকচারাল রিলেশনশিপ, এবং সেটা স্ট্রাকচারগত ব্যাপারটা কিন্তু একটা মিনিং দিয়ে দিচ্ছে তাকে। এই জাতীয় রিলেশনশিপকে আমরা বলছি কি, দেখো সিনট্যাগমেটিক রিলেশনশিপ, তাই না। প্যারাডাইমেটিক এর ব্যাপারটা দেখো, বলছে এখানে প্যারাডাইমেটিকের ব্যাপারটা কি বলছে, প্যারাডাইমেটিক রিলেশনশিপ ডেসক্রাইব আ সাবস্টিটিউশন রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস অফ দ্য সেম ওয়ার্ড ক্লাস। সাবস্টিটিউশনাল আমরা একটু যদি এখানে দেখি তাহলে এখানে আসবো, দেখো ফার্ডিনান্ড ডি সোসার ইজ আ সুইস লিঙ্গুইস্ট, এইটা যদি হতে পারে যে হোয়াট ইজ বা হু ইজ সোসার, এরকম এটার নামটা কি দেখো, ইজ অ্যাকনলেজড অ্যাজ আ ফাউন্ডার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। এন্ড খেয়াল করো ফাউন্ডার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স কে, প্রশ্ন আসতে পারে সবসময়, দাগাবা বই দাগাতে দাগাতে একদম সেরাবেরা করে বলো, বাংলা কথা হলো, হ্যাঁ, যে হু ইজ দ্য ফাউন্ডার অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স যদি আসে তাহলে কি কি দাঁড়াবে, ফার্ডিনান্ড ডি সাসুরে। ফার্ডিনান্ড ডি সোসার, বানানটা খেয়াল রাখো। সাথে সাথে বলছে হু লেড দ্য বেসিস ফর স্ট্রাকচারালিজম, ওই যে স্ট্রাকচারালিজম মানে হচ্ছে সিনট্যাগমেটিক স্ট্রাকচারাল ব্যাপার, আর পোস্ট স্ট্রাকচার মানে হচ্ছে প্যারাডাইমেটিক, যেটা হচ্ছে স্ট্রাকচারের ব্যাপারে। এবার আমি জাস্ট ওয়ার্ড ফরমেশনগুলোকে, ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে আমি বিষয়টাকে আস্তে আস্তে কি করতে পারবো, অনেক পর্যায়ে নিয়ে যেতে পারবো। যেটা আমরা যদি এখন সিঙ্গেল একটু এটা দেখি, যে স্যার ক্লাসটা কি রেকর্ড হইতেছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই।
দেখুন বলছে প্যারাডাইমিক রিলেশন ইজ কনসার্ন উইথ দ্য ওয়ে ওয়ার্ডস আর গ্রুপ টুগেদার ইনটু ক্যাটাগরিজ, যেমন হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো। ওয়ার্ডস ইন দ্য সেম গ্রুপ অর ওয়ার্ড ক্লাস ক্যান বি এক্সচেঞ্জ ফর ইচ আদার ইন আ সেন্টেন্স। মানে কি বলতে যাচ্ছে, প্রথমত আমরা দেখো এখানে যে রিলেশনশিপটা দেখলাম সেই রিলেশনশিপটা হচ্ছে এক সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে একটা ওয়ার্ডের সাথে একটা রিলেশনশিপ, হ্যাঁ। কিন্তু এইখানে যে রিলেশনশিপ সেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড ক্লাস রিলেশনশিপ। ওয়ার্ড ক্লাস রিলেশনশিপ মানে কি, এখানে হচ্ছে বুকটা হচ্ছে কি নাউন না, এখানে বুকটা কি নাউন। তার মানে এখানে আমি এইখানে যদি আমি কোনো ওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে আমি কোন জাতীয় ওয়ার্ড দিব এই জায়গায়, আর কি সবসময় নাউন ইউজ করতে হবে। কেমন নাউন জাতীয়, আই হ্যাভ রেড আ স্টোরি বলতে পারি নাকি, একইভাবে আই হ্যাভ রেড আ নভেল বলতে পারি, আই হ্যাভ রেড আ লেটার বলতে পারি, পারি কিনা? একইভাবে জি স্যার। এখন যদি আমি ভার্বের জায়গায় এখানে রিডটা হচ্ছে কি ভার্ব, তাহলে আমি যদি এটা চেঞ্জ করি তাহলে আমি কি করতে পারি, এখানে সবসময় ভার্ব ইউজ করতে পারবো, অন্য কোনো ফর্ম কি আমি ইউজ করতে পারবো এই জায়গাতে? নো স্যার। তাহলে আমি কি বলতে পারি যে আই হ্যাভ বট আ বুক, অথবা আই হ্যাভ রিটেন আ স্টোরি, অথবা আই হ্যাভ কি বলবো ফিনিশড আ নভেল হতে পারে না এরকম, দেখো, অথবা আই হ্যাভ রিসিভড আ লেটার। দেখো প্রত্যেকটা সিনটেন্স ঠিক আছে, আগের থেকেই শুধুমাত্র ভার্বের জায়গায় চেঞ্জ হয়েছে, তাই নাকি? আমি কি ভার্বের জায়গায় অন্য কোনো ওয়ার্ড ক্লাস দিয়ে চেঞ্জ করতে পারবো? হবে কি? হবে? নিশ্চয়ই না। একইভাবে না স্যার, হবে না। এটা হলো কি, এটা হলো প্রোনাউন, এখানে আমি নাউন দিতে পারবো প্রোনাউন। এখন এই প্রোনাউনটা কোন কেসে আছে সবসময়? ওয়ার্ড ক্লাস কি সাবজেক্টিভ কেস, কখনো কি আমি অবজেক্টিভ কেস এখানে ইউজ করতে পারবো? বলো। নো স্যার। অথবা আমি কি করতে হবে যে she has bought a book, অথবা he has written a book, written a story, অথবা they have finished a novel, you have received a letter। দেখো এখানে আমি কি ক্লাস চেঞ্জ করেছি, সব প্রোনাউনগুলো চেঞ্জ করেছি, আগের গুলোতে সব ভার্বগুলো চেঞ্জ করেছি, তার আগের গুলোতে সব নাউনগুলো চেঞ্জ করেছি। মানে যে ওয়ার্ড ক্লাস আমাকে যদি সেটা দিয়ে এক্সচেঞ্জ করতে হয় তাহলে সেই ওয়ার্ড দিয়েই আমাকে, সেই ক্লাসের ওয়ার্ড দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, অন্য কোনো ক্লাসের ওয়ার্ড দিয়ে চেঞ্জ করা যাবে না। তাহলে দেখো, তাহলে হচ্ছে সিনট্যাগমেটিক ব্যাপারটা ছিল হচ্ছে স্ট্রাকচারাল রিলেশনশিপ, তাই না? এখানে কি হচ্ছে দেখো, সাবজেক্ট, ভার্ব, তারপর হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে বুক সিঙ্গুলারটা আমি ইউজ করেছি, তার মানে একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের রিলেশনশিপ। এটা ছিল হচ্ছে সিনট্যাগমেটিক। আর প্যারাডাইমেটিক মানে হচ্ছে ওয়ার্ড ক্লাস রিলেশনশিপ, মানে একই স্ট্রাকচার থাকবে কিন্তু আমি ওই স্ট্রাকচারটাকে একটা ওয়ার্ডের সাথে আরেকটাকে সাবস্টিটিউট করে আমি নতুন নতুন মিনিং, নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো প্রত্যেকটা স্ট্রাকচার কি এখানে একই না বলো তো? এখানে স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট, এটাই না? একটাই তো নাকি বলো তো? জি স্যার। এই এতগুলো সেন্টেন্স আমি লিখেছি এই একটা স্ট্রাকচার দিয়েই, মনোট্রানজিটিভস। কিন্তু আমি এরকম হাজারো সেন্টেন্স তৈরি করতে ফেলতে পারি, হাজারো সেন্টেন্স তৈরি করা যাবে। তাহলে এই দুই পার্সপেক্টিভে একটা সেন্টেন্সকে আমরা বিবেচনা করছি, একটা হচ্ছে ওয়ার্ড ক্লাস আর হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার। এই দুটাকে আমরা বলছি কি সিনট্যাগমেটিক এবং প্যারাডাইমেটিক। আর একটা এই জায়গায় স্ট্রাকচারিজম বলা হচ্ছে সিনট্যাগমেটিক, আর প্যারাডাইমেটিক হচ্ছে পোস্ট স্ট্রাকচার, মানে স্ট্রাকচার হয়ে যাওয়ার পরে এরপর আমি ওই স্ট্রাকচার দিয়ে কত সেন্টেন্স তৈরি করতে পারবো শুধুমাত্র আমার ওয়ার্ড ক্লাস চেঞ্জ করে, ওয়ার্ড ক্লাস চেঞ্জ করে আমি চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা ফার্স্ট ইয়ারে শিখেছিলাম কয়টা বেসিক স্ট্রাকচার বলো তো সেন্টেন্সের, মনে আছে? 9টা বেসিক স্ট্রাকচার শিখেছিলাম। আজ পর্যন্ত ওই বেসিক স্ট্রাকচারের বাইরে আমরা কোনো সেন্টেন্স পেয়েছি বলো তো? না স্যার। হ্যাঁ, ওই বেসিক স্ট্রাকচারগুলোকে যুক্ত করে ওয়ার্ড চেঞ্জ করে এতদিন চলছে, মোটা মোটা বই লেখা হয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধু ওই জায়গাটাকে। তাহলে
তাই সেটা বলতে দেখো সোশ্যাল ডিফাইন্স লিঙ্গুইস্টিক্স অ্যাজ আ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক মানে কি? অ্যাজ আ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, তাই না? অ্যান্ড অ্যাজ দ্য স্টাডি অফ দ্য ম্যানিফেস্টেশন অফ হিউম্যান স্পিচ। আর একটা হচ্ছে কি ম্যানিফেস্টেশন মানে কি? প্রকাশ অফ হিউম্যান স্পিচ, মানে হিউম্যান স্পিচকে কিভাবে ম্যানিফেস্ট করা যাবে তার স্টাডিটা হচ্ছে এই লিঙ্গুইস্টিক্স। এখন হি সেজ দ্যাট লিঙ্গুইস্টিক্স ইজ অলসো কনসার্নড উইথ দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ। তার লিঙ্গুইস্টিক্স শুধুমাত্র স্পিচ, সাউন্ড, স্পিচ এগুলো নিয়ে রিলেটেড না, সাথে সাথে সে কিসের সাথে রিলেটেড? হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজেস, কিভাবে ল্যাঙ্গুয়েজ বিবর্তন হচ্ছে, ইভলভ করতেছে, হ্যাঁ, উইথ দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্সেস দ্যাট শেপ দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ল্যাঙ্গুয়েজের শেপ কিভাবে হচ্ছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত কি চেঞ্জ হচ্ছে না জিনিসগুলো? প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। মডার্ন ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, কারণ যেহেতু আমরা এখনো কিন্তু ওল্ড ওয়েতেই পড়াশোনা করছি, ঠিক আছে? তো আমাদের একাডেমিক লেভেলটা এখনো ওল্ড ওয়েতেই চলছে, কিন্তু মডার্ন ল্যাঙ্গুয়েজ অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। মডার্ন মানে কি বলবো, লিঙ্গুইস্টিক্সের বা গ্রামাটিক্যাল ব্যাপারগুলো অনেকখানি চেঞ্জ হয়েছে, ফ্রেজ ক্লজের ব্যাপারে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা ওই মডার্নে ঢুকতেই পারছি না। কারণ ওখানে ঢুকতে গেলে আমাদের এই মডার্নে ঢুকতে হলে ওই মডার্নটাকে অ্যাপ্লাই করতে হবে একদম ঠিক ছোট ক্লাস থেকে। মাঝখানে এসে চেঞ্জ করতে গেলে বিপদ আছে, একদম পুরো মাথা হ্যাং হয়ে যাবে। তাই বলছি কি যে লিঙ্গুইস্টিক্স শুধুমাত্র যে ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করে বা হিউম্যান স্পিচের ম্যানিফেস্টো তা না, বরং এর হিস্ট্রি নিয়েও স্টাডি করছে। এতো তারা বলছে যে কিভাবে সোশ্যাল এবং কালচারাল ইনফ্লুয়েন্সের কারণে ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত ইভলভ করছে। আজ থেকে 20 বছর আগে বাংলা ভাষা আর এখনকার বাংলা ভাষা কি একরকম হয়েছে? বলো, একরকম আছে? বলো। না স্যার। একজন অশিক্ষিত মানুষও শেয়ারের মিনিংটা এখন বোঝে। এখন ভাগাভাগি শব্দটা আমরা বলতে পারি না। বলতে পারি? বলো তো, কেমন জানি খ্যাত মনে হয় না ভাগাভাগি? শেয়ার করাটা আমাদের খুব মুখ দিয়ে বার হয়, তাই না? যে তোর সাথে আমার কিছু মতামত শেয়ার করার আছে, মতামত ভাগাভাগি করার আছে, বলি আমরা কখনো? বলতে পারবো এই কথাটা? না স্যার, কখনো। একইভাবে আমার পোস্টটা মানে আমার পোস্টে তুই একটা কমেন্ট করিস, আমার পোস্টে তুই একটা কমেন্ট করিস, আমি কি বলতে পারবো যে আমার লেখাতে তুই একটা মতামত দিস? পোস্টের বাংলাই তো জানে না কেউ। হ্যাঁ, বাংলা ভার্সনে অনেক সময় এরকমটা আসে যেগুলো শুনতে খারাপ লাগে। তাহলে দেখো অলরেডি ভাষার পরিবর্তন অনেকখানি হয়েছে। এখন ড্রেস বলে, পোশাক শব্দটা খুব একটা ইউজ করা হয় না। দোকানে কিনতে গেলে আমরা ড্রেস কিনতে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, ঠিক আছে তো? এরকম ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এগুলো আমাদের গ্লোবালাইজেশনের প্রভাবে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ভাষার ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঢুকে গেছে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ঢুকে পুরো তার যে পিওরিটি সেটা হারিয়ে ফেলেছে। তো এইভাবে প্রতিনিয়ত ইভলভ করতেছে, কালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, সাথে সাথে আমাদের যেমন ফ্লাইওভার শব্দটা ইংলিশ শব্দ না বাংলা শব্দ? ফ্লাইওভার বলো, ইংলিশ। এটার বাংলা কি? মানে কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া, এরকম কিছু? এটার বাংলাই তো জানি না। বাংলা করতে যাব কেন এটা আমি? এটার বাংলা করা আছে ওইভাবে তো করছে, ফ্লাইওভার, উড়াল সড়ক। হ্যাঁ, মানে আমার রাস্তাটা হচ্ছে কি অন্য রাস্তার উপর দিয়ে, ঠিক আছে তো? ফ্লাইওভার, অতএব অত মিনিং করতে যাওয়ার দরকার তো। ফ্লাইওভার, দিস ইজ দ্য ফ্লাইওভার, ও এটাই, এরকম একটা জিনিস হয়ে গেল। অতএব আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছি সেটা আমাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি, ল্যাঙ্গুয়েজ কোনো ইমাজিনারি বিষয় না, কাল্পনিক কোনো বিষয় না। হ্যাঁ, তাই বলছে দেখো ল্যাঙ্গুয়েজ ইজ আ কমপ্লেক্স ফেনোমেনন। সো লিঙ্গুইস্টিক স্টাডি ল্যাঙ্গুয়েজ, দেখো দ্য লিঙ্গুইস্টস স্টাডি ল্যাঙ্গুয়েজ ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভে, যে বিভিন্ন পার্সপেক্টিভের কথা আসতেছে। অ্যাজ আ রেজাল্ট ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স হ্যাভ বিন ইভলভড। তার ভিতরে syntagmatic and paradigmatic perspective of utterances are the studies of different parts or elements of sentences। তার মানে syntagmatic এবং paradigmatic perspective হচ্ছে কি কোন স্পিচের বা আটারেন্সের ডিফারেন্ট এলিমেন্ট বা পার্টের ভিতরে যে সম্পর্ক, রিলেশনশিপ, সেটা নিয়ে কথা বলে, and the relationship with one another। syntagmatic এবং paradigmatic perspective of utterance is investigated by an eminent 20th century linguist named Ferdinand de Saussure. Saussure noticed that the structure of a language can be segmented মানে divided into two kinds of relationship, একটা হচ্ছে syntagmatic আর paradigmatic, যেটা বলা হচ্ছে। তাহলে syntagmatic কি? syntagmatic relationship is horizontal relation in a sentence। horizontal বলতে কি বোঝায়? খাড়াখাড়ি না এরকম ভূমির সমতল? হ্যাঁ, ভূমি সমতল, তাই না? তাহলে ভূমি সমতল কেন বললেন এটা? মানে আমরা তো সেন্টেন্সগুলোকে পরপর লিখি নাকি? আমরা যদি পরপর লিখি তাহলে কি এই সেন্টেন্সটা কি ভূমি সমতল না খাড়াখাড়ি, এরকম উলম্ব না সমতল, কোনটা?
সেন্টেন্স সমতল। সমতল। তার মানে এই যে আমরা একটার সাথে আরেকটা সেন্টেন্স লিখতেছি, ওয়ার্ড বসাচ্ছি, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের যে একটা হরিজন্টাল রিলেশনশিপ, এইটাকে আমরা বলছি কি syntagmatic relationship. For this relationship, words become a sentence because they are chained together side by side horizontally. চেইনের মতো, তাই না? এর সাথে এর রিলেশনশিপ আছে, একটা চেইন, একটা অদৃশ্য একটা চেইন আছে, এর সাথে এর, এর সাথে এর দিয়ে একটা পুরো একটা লাইন হয়ে গেছে। দেখো একটা পুরো একটা লাইন হয়ে গেছে, হরিজন্টাল লাইন হয়ে গেছে। তাহলে এই যে রিলেশনশিপটা, এটাকে বলছি আমরা syntagmatic relationship, ঠিক আছে? For example, we can come tomorrow is a sentence because here the word we is correlated with can is can with come and come with tomorrow, মানে সেটা একটা। The relationship is that of pronoun plus modal plus main verb plus temporal adverb. This relationship maintains certain order or rule. That is why come, can, tomorrow, we is not a sentence. সব ওয়ার্ডই আছে কিন্তু এই জায়গায়, ওয়ার্ডটা একটা বাদ যায়নি, কিন্তু কি সেন্টেন্স হয়েছে এখানে? বলো। না স্যার। কারণ এর ভিতর চেইনটা ঠিক মতো হয়নি, কার পর কোনটা আসে সেটা ঠিক মতো বসানো যায়নি। বিকজ উই ইজ নট হোয়াট ক্যান ইজ, অর ক্যান ইজ নট হোয়াট কাম ইজ, মানে একটা সাথে তুমি এক্সপ্রেস করতে পারবা না। এন্ড কাম ইজ নট হোয়াট টুমোরো ইজ, অর্থাৎ টুমোরোর জায়গায় কাম, কামের জায়গায় ক্যান, ক্যানের জায়গায় উই একটা এক্সচেঞ্জ করা যাবে না, কারণ এইটা শুধুমাত্র এই রিলেশনশিপেই যায়। তাই এই যে রিলেশনশিপটা হরিজন্টাল রিলেশনশিপ, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে চেনের মতো সাইড বাই সাইড বসিয়ে যে আমরা সেন্টেন্স একটা তৈরি করতেছি, ঠিক আছে? তো এইটাকেই বলা হচ্ছে কি সিনট্যাগমেটিক রিলেশনশিপ। ক্লিয়ার হয়েছে কথাটা? বলো এটা বলতে কি বোঝায়? জি স্যার। হ্যাঁ, এবার হচ্ছে প্যারাডাইমেটিক রিলেশনশিপ। ওই যে যেটা আমি আগে বলে এসেছি, প্যারাডাইমেটিক মানে হচ্ছে ওই একটা জায়গায় যে ওয়ার্ড বসে সেই ওয়ার্ড ক্লাসই আমাকে ওখানে বসাতে হবে, যেটা এখানে ওখানে বসে। দেখুন, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এভরি আইটেম অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ প্যারাডাইমেটিক রিলেশনশিপ। কেমন? দ্য প্যারাডাইমেটিক রিলেশনশিপ আর ভার্টিক্যাল অ্যান্ড চয়েস রিলেশনশিপ। মানে এইখানে তুমি কি বসাবা, এটার পাশাপাশি না, এর উপরে। উপরে মানে কি? ভার্টিক্যাল বলতে এর উপরে, এর উপরে, এর উপরে আমরা একটাকে আরেকটাকে স্থাপন করছি, মানে একটা সাবস্টিটিউট করছি। ফর দিস রিজন ওয়ার্ডস ক্যান বি সাবস্টিটিউট উইথ ওয়ান অ্যানাদার। যেমন ফর এক্সাম্পল কাউ ইটস গ্রাস, আমরা এটাকে বলতে পারি কি রিপ্লেস, কাউ এর জায়গায় হর্স বলতে পারি নাকি, হর্স ইটস গ্রাস। তাহলে কাউ ইজ সাবস্টিটিউটেড বাই হর্স, মিনিং ভিন্ন হতে পারে কিন্তু ওয়ার্ডটা তো চেঞ্জ করা যায়। কিন্তু ইটের জায়গায় কি হর্স ইউজ করা যাবে? এই ইটের জায়গায়? নো স্যার। হ্যাঁ, না স্যার। নিশ্চয় করা যাবে। তাই বলছি দাস প্যারাডাইমেটিক ইজ দ্য সিলেকশন অফ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড গ্রুপ ইন দ্য মেমোরি, মানে আমার ওই জায়গাতে যে ওয়ার্ডগুলো লাগবে সেখানে আমি ব্যবহার করতে পারছি কিনা। দেখো এই জায়গায় রহিম ইজ আ ফ্যাট ম্যান, ফ্যাটের জায়গায় আমি অনেস্ট ইউজ করি কারণ দুটো অ্যাডজেক্টিভ। অতএব এখানে যতগুলো অ্যাডজেক্টিভ আছে আমি সবগুলো এই ফ্যাটের জায়গায় ইউজ করতে পারি। হ্যাঁ, ফ্যাট, ওল্ড, স্কিলড, সিক সবগুলো আমি ইউজ করে আমার সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেলতে পারি। একইভাবে রহিমের জায়গায় যত রকমের রাকিব, সাকিব থেকে শুরু করে যা আছে সব ব্যবহার করতে পারি। ইজের জায়গায় আমরা কি ইউজ করতে হবে? এই জাতীয় রিলেশনশিপে যে ওয়ার্ড ভার্বগুলো বসে সেগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? এই জায়গাটা ম্যানের জায়গায় আমরা কি পার্সন ইউজ করতে পারি, তাই না? ম্যান, টিচার থেকে শুরু করে আমরা নাউন ক্লাস যা আছে সব আমরা ইউজ করতে পারি। সুতরাং প্যারাডাইমেটিক অ্যাট দ্য লেভেল অফ সাউন্ডস অ্যালাউ ওয়ান টু আইডেন্টিফাই দ্য ফোনিমস অফ আ ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল ব্যাট, ম্যাট, ক্যাট, ফ্যাট ইত্যাদি, ঠিক আছে? কন্ট্রাস্ট উইথ ওনাদার অন দ্য বেসিস অফ আ সিঙ্গেল ওয়ার্ড। মানে এখানে জাস্ট অন্য কিছু একটা ব্যাপার নিয়ে আসলো, সাউন্ডের ব্যাপারটা, ওটা এখন পরে বুঝবা। এগেইন দ্য রাইম ইন পোয়েট্রি অলসো অকার্স ডিউ টু প্যারাডাইমেটিক রিলেশনশিপ। ওই যে রাইম আমরা ইউজ করি, ঠিক আছে? যে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের লিঙ্কটা, যেটা আমরা লুক অ্যাট দ্য ফলোইং লাইন্স লাইক কিডসে না, থিঙ্ক অফ বিউটি জয় ফর এভার, হ্যাঁ, ইটস লাভলিনেস ইনক্রিজেস ইট উইল নেভার। তাহলে এখানে কি এইখানের সাথে এইখানের একটা আমরা কি রিলেশনশিপ দিয়েছি, এটা হয়তো বা দেখা যাচ্ছে যে অনেক সময় ওয়ার্ড ক্লাস রিলেশনশিপ নাও হতে পারে, কিন্তু সাউন্ড রিদমের যে ব্যাপারটা এটাকেও আমরা প্যারাডাইমেটিক রিলেশনশিপ বলতে পারি। রাইম বা রিদমে যেটা মেলানো হয়, ঠিক আছে? তো সে রাইম মেলানোর জন্য যে ওয়ার্ড ক্লাস আমরা ইউজ করছি সেটাকেও আমরা বলতে পারি। কারণ কি? কারণ সাউন্ড, এই যে যেটা বলা হলো, হ্যাঁ, যে সাউন্ড ব্যাট, ম্যাট, ক্যাট, ফ্যাট, এগুলো সাউন্ডের মাধ্যমে যে রিলেশনশিপ তৈরি করা হচ্ছে এটাও প্যারাডাইমেটিক রিলেশনশিপ, এটা কোনো সিনট্যাগমেটিক রিলেশনশিপ না। তার রিলেশনশিপ দুই ধরনের, একটা হচ্ছে কি সেন্টেন্সের স্ট্রাকচারাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে কি ওয়ার্ড ক্লাস রিলেশনশিপ। এই দুটো যদি তুমি মনে রাখতে পারো তাহলে কোনো রকম ভাবে মিক্সড হবে না বা ক্লিয়ার হবে। কি কথা ক্লিয়ার? বলো এই দুইটা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি এখানে কোনো ভুল আছে কিনা সেটা বলবা।
দে উইল গন দেয়ার। সেন্সটার মধ্যে কি স্ট্রাকচারালিজম ঠিক আছে? স্ট্রাকচারাল ব্যাপার ঠিক আছে? না স্যার উইলের পরে স্যার হ্যাভ হবে। হ্যাভ হবে, অথবা আমি কোনো ওয়ার্ড দিব না, কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। তাহলে এই ওয়ার্ডটাকে আমার চেঞ্জ করতে হবে নাকি, গো করতে হবে নাকি? কারণ কি এর সাথে চেনে মিলছে না, এটা বুঝতে পারছো? অথবা আমি এটা গেল হচ্ছে আমাদের কি সিনট্যাগমেটিক রিলেশনশিপ না? এখন এখানে দেখো তো, দে মনে করো দে উইল দেয়ার, আচ্ছা দে উইল কি বলবো এখানে, গোয়ের জায়গায় মনে করি আমি অন্য কোনো অ্যাডজেক্টিভ ইউজ করে ফেলি, দে উইল বিজি দেয়ার। সেন্টেন্সটা হবে? নো স্যার। না স্যার। এখানে তো কোনো ভার্বই নাই, আছে মেইন ভার্ব আছে কোনো? না স্যার। যে আমি গোয়ের জায়গায় বিজি ইউজ করতে পারবো? নিশ্চয়ই পারবো না, কারণ এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হবে না। অতএব আমি গোয়ের জায়গায় কি আনতে পারি, জায়গায় একটা অন্য ভার্ব, তাই না? দে উইল সিট দেয়ার, নাকি এটা হবে? হ্যাঁ স্যার এটা হবে। এটা হবে, কারণ ভার্বের জায়গায় ভার্ব ইউজ করেছি। এটা হচ্ছে কি কি রিলেশনশিপ? সিনট্যাগম্যাটিক। না, প্র্যাগম্যাটিক। প্যারাডাইম। এই জাতীয় সম্পর্ক হচ্ছে উইলের সাথে সিটের যে সম্পর্ক, এইটা হচ্ছে আমাদের সিনট্যাগমেটিক। কিন্তু গোয়ের জায়গায় যে আমি সিট ইউজ করে সেন্সটাকে চেঞ্জ করে ফেললাম, এটা হলো কি প্যারাডাইমেটিক। হ্যাঁ, গো Word এবং choice, সিটের মধ্যে paradigmatic. প্যারাডাইমেটিক রিলেশনশিপ। গো একটা ভার্ব, সিটও একটা ভার্ব, মানে ওয়ার্ড ক্লাস, তাই তো? দে উইল সিট দেয়ারের জায়গায় না বলে আমরা তো হেয়ারও বলতে পারি কি না? হতে পারে না দেয়ারের পরিবর্তে হেয়ার, কারণ এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, হতে পারে কি না? ইয়েস স্যার। হ্যাঁ, মানে আমাকে বুঝতে হচ্ছে যে ওয়ার্ড ক্লাস, ওই যে আমাদের যে 8টা ক্লাস আছে, এখন তো মডার্ন ইংলিশে পার্সন স্পিচ আরো কয়েক প্রকার বেড়ে গেছে আর কি। তো যাই হোক, এই দুটো ব্যাপার আমরা একটু খেয়াল রাখবো। অতএব এখানে একটু খেয়াল করো, দেখো, অতএব অন দ্য সিমেন্টিক লেভেল paradigmatic substitution allow its form a semantic set that is the formation of a group of words having same purpose, ওই যে adverb to adverb, এইটা হচ্ছে প্যারাডাইমেটিক। ফর এক্সাম্পল, রিমা কেম অন মানডে। এখন মানডের জায়গায় আমরা কি কি দিতে পারি আরো, বলো? মানডের জায়গায় অন্য যে কোনো একটা 6টা ডেট দিতে পারি। এই যে দেখো, টিউসডে, ওয়েডনেসডে, এগুলো সব দিতে পারি। কারণ কি সবগুলো হচ্ছে কি তার প্যারাডাইমেটিক রিলেশনশিপ, কারণ বার আমরা সময় বোঝাচ্ছি। while syntagmatic relationship indicate compatible মানে combination, মানে একটা সাথে একটা রিলেশনশিপ। হ্যাঁ, যেমন হচ্ছে উই ক্যান সে ফর এক্সাম্পল আ বোরিং সিনেমা, তাই না? বাট উই ক্যান নট সে আ টায়ারসাম সিনেমা। কারণ কি টায়ারসাম, এ তো আমাদের টায়ার ক্লান্ত করতে পারে না, কিন্তু মানে কি বোর্ড করতে পারে। হ্যাঁ, অতএব অর্থের সাথেও কিন্তু একটা ব্যাপার আছে আবার। হ্যাঁ, ডাজ দ্য কলোকেশন অফ ওয়ার্ডস, কলোকেশন মানে কোন ওয়ার্ডের সাথে কোনটা যায়। কলোকেশন মানে কি বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ কলোকেশন? অন্তমিল শব্দের সাথে একটা শব্দের সাথে কোন শব্দটা কোন সাথে যায়। দেখো, দ্য অ্যাকশন অফ প্লেসিং থিংস সাইড বাই সাইড অন ইন পজিশন, অথবা দ্য হ্যাবিচুয়াল জাক্সটাপোজিশন অফ আ পার্টিকুলার ওয়ার্ড উইথ অ্যানাদার ওয়ার্ড। কোন ওয়ার্ডের সাথে কোনটা যায়? ওয়ার্ড উইথ আ ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান চান্স, মানে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা ফ্রিকোয়েন্টলি যায়। ঠিক আছে, তো এইটাকে বলা হচ্ছে কি কলোকেশন। এইটা তো দেখো, স্ট্রং টি, হেভি ড্রিঙ্কার, হ্যাঁ, মানে কি হেভি বললাম, আমরা কি হেভি স্মোকার বলি না চেইন স্মোকার বলি, বলো তো কোনটা যে খুব বিড়িখোর তাকে কি বলি? চেইনের জায়গায় অন্য কিছু ইউজ করে ব্যবহার করতে পারবো না, কিন্তু এগুলো একটা ব্যাপার যে কিছু কিছু ক্ষেত্রে কলোকেশন আছে, যে কলোকেশনগুলো আমি অন্য ওয়ার্ডে চেঞ্জ করলে আবার হবে না, ওর সাথে ওটাই দিতে হবে। Thus the collocation of words also shows the syntagmatic relationship. ঠিক আছে তো? অতএব সিনট্যাগমেটিক মানে কোন ওয়ার্ডের সাথে তার পাশে কোনটা বসাবো সেটা কিন্তু সিনট্যাগমেটিকের মধ্যেই যায়। আর যেগুলো ওয়ার্ড সাবস্টিটিউট করার ব্যাপার আসে সেইগুলো চলে আসতে আসতে প্যারাডাইমেটিক। এইটা জায়গাটা একটু ভালো করে মনে রাখো। আচ্ছা, এইবার এখানে দেখিয়েছে, দেখো সিনট্যাগমেটিক রিলেশনশিপ হচ্ছে কেমন, পাশাপাশি, তাই না? পাশাপাশি, দেখো পাশাপাশি। আর প্যারাডাইমেটিক কি, এই যে দেখো উপর নিচ, তাই না? এটা ভার্ব, এটা ভার্ব, এগুলো সব মূল ভার্ব, এগুলো সব অক্সিলারি ভার্ব, এগুলো সব প্রোনাউন, এগুলো সব অ্যাডভার্ব। ঠিক আছে তো? যখন আমি এটা বক্সে দিচ্ছি তখন এটা হচ্ছে কি, দেখো, হ্যাঁ, হরিজন্টাল নাকি না ভার্টিক্যাল, কোনটা এটা? ভার্টিক্যাল। ভার্টিক্যাল রিলেশনশিপ মানে এক্সচেঞ্জেবল, মানে
এই কামের জায়গায় টুমোরের জায়গায় সুন ইউজ করতে পারবা, সুনের জায়গায় নাও ইউজ করতে পারো, নাওয়ের জায়গায় আর্লি ইউজ করতে, আর্লির জায়গায় এরকম তুমি ভার্বের জায়গায় ভার্ব, এগুলো। তাহলে এই রিলেশনশিপটা এখানে একটু দেখিয়ে দেওয়া হলো। দেখো ক্লিয়ার কিনা বলো বিষয়টা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো আমরা আরো মানে টার্মগুলো জাস্ট আমরা পরিচিত হচ্ছি, ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স, তো জাস্ট এখানে টার্মিনোলজির যে ফ্যামিলিয়ারিটি সেটা তোমাদের সাথে করা হবে। তারা ডিপে আরো স্টাডির ব্যাপার যেগুলো আছে সেগুলো তো যখন কেউ লিঙ্গুইস্টিক্স আসলে পড়বে, আলাদা করে এর উপরে মাস্টার্স করবে বা অনেক স্টাডি করবে, তখন তো সে আরো ডিপে চলে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে দ্য কন্ট্রিবিউশন অফ চমস্কি ইন লিঙ্গুইস্টিক্স। এখন কয়েকজন লিঙ্গুইস্টস এর ব্যাপার আসবে, তার ভিতরে নোয়াম চমস্কি, তাই তো, এর যে কন্ট্রিবিউশন এটা কিন্তু ভালো বেশ কোশ্চেন আছে যে তিনি কি কি অবদানটা রেখেছেন এই লিঙ্গুইস্টিক্স এর ব্যাপারে, লিঙ্গুইস্টিক্স আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে বা লিঙ্গুইস্টিক্স এর ডেভেলপমেন্টের ব্যাপারে। বলতে দেখো, নোয়াম চমস্কি ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিঙ্গুইস্টস অফ প্রেজেন্ট টাইম। He has put aside the traditional concept of linguistics that viewed language as a set of rules. তাহলে তিনি মানে ট্রেডিশনাল ভিউটা ছিল কি, যে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কিছু রুলসের সমন্বয়, সেটাকে তিনি ভেঙে তার নতুন মতামত দিয়েছেন। তিনি বলছেন কি, মেইনটেন্স দ্যাট দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ নিডস এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন লাইক আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। যে ল্যাঙ্গুয়েজ শুধু একটা সেট অফ রুলস নাই, যে শুধু কমিউনিকেশন পারপাস ইউজ হয়, শুধু সেটাই নাই, বরং এটাকে আরো গবেষণার বিষয় হিসেবে দেখা উচিত। কারণ কি বলছে, অফ দ্য ফ্যাক্টরস, কারণ কি ইনভেস্টিগেশন অফ দ্য ফ্যাক্টরস দ্যাট আর বিহাইন্ড দ্য কম্পিটেন্স, মানে একটা ল্যাঙ্গুয়েজের উপরে কম্পিটেন্স অর্জন করতে হলে কি কি ফ্যাক্টরগুলো লাগে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার বা এগুলো নিয়ে স্টাডি করা দরকার। কারণ ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র এই লার্নিং এর মাধ্যমে সম্ভব না, এর একটা কম্পিটেন্স দরকার হয়। কম্পিটেন্স মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্পিটেন্স বলো তো? দক্ষতা। দক্ষতা, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স, তাই তো। কম্পিটেন্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ মিনস how much you are able to use the language, how comfortably or মানে কি spontaneously you can use the language, কতটুকু, এইটাকে কম্পিটেন্স বলা হয়। কম্পিটেন্সের লেভেলটা কেমন, ঠিক আছে তো, যে তোমার থিঙ্কিং এর সাথে ল্যাঙ্গুয়েজটা পুরো মিলে গেছে কিনা, নাকি আসলে তোমাকে চিন্তা করে ওয়ার্ডটা বার করতে হচ্ছে, ঠিক আছে তো। যে আমি এই যে বাংলায় কথা বলতেছি বা ইংরেজিতে কথা বলতেছি, এটা কতটুকু ফ্রিকুয়েন্টলি ইউ ক্যান এক্সচেঞ্জ, ঠিক আছে তো, এই ব্যাপারটা। তাই বলছে, হি পোস্টুলেটস দ্যাট লিঙ্গুইস্টিক থিওরি ইজ কনসার্ন প্রাইমারিলি উইথ অ্যান আইডিয়াল স্পিকার হেয়ারার। দেখো এই যে বলছে স্পিকার হেয়ারার ইন আ কমপ্লিটলি হোমোজেনাস স্পিচ কমিউনিটি। তাহলে লিঙ্গুইস্টিক থিওরিটা মেনলি স্পিকার হেয়ারার রিলেশনশিপে থাকে। আমি যদি একা থাকি, আমার কি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা খুব বেশি জরুরি বলো, একা যখন থাকবো? না স্যার। This is also this is this is used is in a completely in a communication purpose, and there must be another person with whom I am comparing or expressing something or sharing something, এরকম কিছু। কিন্তু এটা যদি আবার হোমোজেনাস না হয়, তাহলে কি আমার কথা কেউ বুঝতে পারবে বলো? আমরা দুইজন আছি, একজন মনে করো বাংলাদেশি, আমি বাংলাদেশি, আর একজন মনে করো আফ্রিকান, সে আফ্রিকান কোন একটা ভাষায় কথা বলে। এটা কি আমাদের কি ওইখানকার যে কমিউনিকেশন যে সিচুয়েশনটা, সেটা কি সাকসেসফুল হবে বলো তো? না স্যার। না স্যার। অতএব বলছে কি, লিঙ্গুইস্টিক্স থিওরির প্রধান কনসার্নটাই হলো যে একজন ব্যক্তি যখন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একজনের সাথে কমিউনিকেট করবে, তারা কতটুকু কমফোর্টেবলি দে ক্যান এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন্স অর শেয়ার দেয়ার অপিনিয়ন্স, এই জায়গাটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। ল্যাঙ্গুয়েজ তার অন্য কিছু ব্যাপার না। তাতে হি বিলিভস দ্যাট দ্য আইডিয়াল স্পিকার হিয়ারার নোজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট কমিউনিটি পারফেক্টলি। অতএব এক কমিউনিটি যারা থাকে তারা নিশ্চয়ই ওই কমিউনিটির ল্যাঙ্গুয়েজগুলো তারা ভালো মতো জানে। অতএব কেন তারা একজন আরেকজনের ভাষাটা এত কমফোর্টেবলি জানে, ওই ল্যাঙ্গুয়েজ, তাহলে নিশ্চয়ই ওই সোশ্যাল কনটেক্সটের সাথে ল্যাঙ্গুয়েজটা নিশ্চয়ই রিলেটেড, ও তার জন্য ওই সমাজে বসবাস করে যতগুলো মানুষ সবাই ওই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে একজন আরেকজনের সাথে কি করতে পারে, কমফোর্টেবলি কমিউনিকেট করতে পারে, পারফেক্টলি কমিউনিকেট করতে পারে। তার মানে কি, এটা কি একটা সামাজিক বিষয় না? ভাষা এটা সামাজিক, তাই তো, বা সাংস্কৃতিক একটা বিষয়। কিন্তু দ্যাট ইজ ওয়াই দ্য নলেজ অফ দ্য আইডিয়াল স্পিকার হিয়ারার ইজ মোর ইম্পর্টেন্ট টু চমস্কি দ্যান দ্য ডেসক্রিপটিভ রুলস অফ আ ল্যাঙ্গুয়েজ। অতএব এই কারণে ভাষার ক্ষেত্রে শুধু রুলস জানলে হবে না, বরং দ্য নলেজ অফ দ্য আইডিয়াল স্পিকার হিয়ারার ইজ মোর ইম্পর্টেন্ট। আইডিয়াল স্পিকার অ্যান্ড হিয়ারার, কারণ কি, যে ভাষাটা আমি ইউজ করব সেই ভাষাটার যদি কোনো হেয়ারার না থাকে, ওই ভাষা কি আমার কোনো কাজে লাগবে বলো তো? ওই ক্ষেত্রে মনে করো আমি ইংরেজি শিখতেছি, কিন্তু আমার বাড়িতে কেউ ইংরেজি পারে না,
তাহলে আমার ফ্যামিলিতে ইংরেজির কোনো প্রয়োজন আছে? বলো। না স্যার। কোনো কাজে নাই, ও ভাষা কোনো কাজে লাগবে না, ও একদম বৃথা। ঠিক ওই রকম ব্যাপারে তুমি যে ভাষাটা শিখতেছো যদি সেই ভাষা রিলেটেড কোনো কর্মক্ষেত্র যদি তুমি না যাও বা সেই জায়গাতে যদি তুমি প্রয়োগ, তাহলে তোমার এই ভাষাটা শেখার কোনো কাজে লাগছে না। তাই বুঝে দেখো যে ইন সাম ফর চমস্কি নেটিভ স্পিকার্স নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রামাটিক্যাল রুলস। যে গ্রামাটিক্যাল রুলস ইজ ইম্পর্টেন্ট বাট মোর ইম্পর্টেন্ট থিং ইজ নেটিভ স্পিকার্স নলেজ। যে নেটিভ স্পিকার, যে ভাষাটা আমি শিখতেছি সেই ভাষার নেটিভ স্পিকার্সরা কিভাবে কথা বলে, ঠিক আছে, তো সেইটা বেশি জরুরি। এটা আমি এখন কি করে জানবো, কিভাবে শিখবো? বলো। আমি তো ইংরেজি শিখতেছি, এখন ইংরেজি নেটিভ স্পিকারদের আমি কিভাবে শিখবো, কিভাবে জানবো যে তারা নেটিভ স্পিকাররা কিভাবে কথা বলে, কিভাবে জানা সম্ভব এটা? হোয়াট আর দ্য ওয়েজ? এর সাথে যোগাযোগ করে স্যার। নেটিভদের সাথে ভালো কমিউনিকেশন রাখলে। তা তোমার কি সম্ভব? এটা কি সম্ভব যে তুমি এখন নেটিভদের খুঁজে খুঁজে বার করবা কে তোমার সাথে কমিউনিকেট করবে? না স্যার, তা তো সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব এটা? সিনেমা নাটক দেখা, তাই তো? স্যার ভিডিও দেখে শিখবো। ভিডিও দেখতে হবে অথবা নেটিভ বিভিন্ন নেটিভ রাইটারদের লেখা বই পড়তে হবে, যেটা তোমরা ইংরেজি সাহিত্যে পড়ো, বিশেষ করে নভেল ইয়াগুলো, বিশেষ করে কাজ দেয় হচ্ছে ড্রামাগুলো। ড্রামা ইজ ভেরি পারফেক্ট টু নো দ্য নেটিভ স্পিকার্স ওয়েজ অফ স্পিকিং। তারা কীভাবে কথা বলে, কীভাবে শর্টকাট ওয়ার্ড ফ্রেজ তারা ইউজ করে, ঠিক আছে তো? মানে এটা স্পিচ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মেইনলি বোঝানো হচ্ছে। তারপরে নেটিভ স্পিকার্স নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রামাটিক্যাল রুলস। কারণ আমরা বাংলায় তো গ্রামাটিক্যাল রুলস দিয়ে শিখে তারপরে স্কুল কলেজে যাই নাই, আমরা বাংলা শিখে তারপরে স্কুল কলেজে গিয়ে আবার বাংলার আবার নতুন করে লিঙ্গুইস্টিক ব্যাপারগুলো বা গ্রামাটিক্যাল ব্যাপারগুলো শেখা শুরু করলাম। তাহলে তার মতামত কি যে গ্রামার না, নেটিভ স্পিকারের নলেজটা এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য খুবই জরুরি। এটা কে বলেছেন? নোয়াম চমস্কি। হ্যাঁ, নোয়াম চমস্কি, তাই তো। নেটিভ স্পিকারস নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রামাটিক্যাল রুলস। ওকে, তাই কি বলছে দেখেন, নোয়াম চমস্কি ডিনাইড দ্যাট লার্নিং ইজ আ কাইন্ড অফ নিউ হ্যাবিট ফরমেশন। এটা শুধু হ্যাবিট ফরমেশন না, হি আর্গুস দ্যাট cognition plays the crucial role in creating the ability to produce an infinite number of sentences with a limited number of grammatical rules. So, grammatical rules হচ্ছে limited, but you can produce infinite number of sentences if you have the ability. ঠিক আছে তো? কিসের অ্যাবিলিটি? ওই যে কগনিশন অ্যাবিলিটি, যে কোন জায়গাতে কোনটা খুব দ্রুত আমরা প্রয়োগ করতে পারি, বসাতে পারি, এই জায়গাটা। আর এই কারণেই মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবসাটা খুবই জমজমাট আমাদের এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বুঝতে পারছো? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই জমজমাট একটা বিজনেস। কারণ কি? কারণ যদি কোনো জায়গাতে 50 জন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করে, কয়জন সাকসেসফুল হয় বলো তো? কয়জন সাকসেসফুল ওটা শেখে? বলতে পারো? 4-5 জন। 1, 2, 3 জন, এর চেয়ে বেশি না। কারণ কি? অধিকাংশই ল্যাঙ্গুয়েজের ওই যে কগনিশন লেভেলটা এই জায়গাটাতেই টাচ করতে পারে না, এই জন্য দে কান্ট ডেভেলপ। কগনিশন এটা কি আসলে? কগনিশন মানে যে আমি চিন্তা করছি আর সাথে সাথে ভাষাটা এসে যাচ্ছে, ওই পর্যায়ে যাওয়া, ঠিক আছে? তাহলে চিন্তা ভাবনা এটা কি আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে, ল্যাঙ্গুয়েজের পারপাসের মধ্যে পড়বে? চিন্তার মধ্যে যদি তোমার ল্যাঙ্গুয়েজটা না যাওয়া পর্যন্ত তুমি ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো ইউজ করতে পারবে না। ইউ কান্ট বি ফ্লুয়েন্ট, নেভার। স্যার ল্যাঙ্গুয়েজ না জানলে চিন্তা করব কি, কিভাবে, কোন ওয়ার্ডে? তো সেটাই তো তোমাকে বলা আছে, তুমি যখন শিখতেছো তোমাকে তো ওয়ার্ডগুলো জানানো হচ্ছে, কিন্তু তুমি কেন তারপরও পারতেছো না বলো? তোমাকে ওয়ার্ড জানানো হচ্ছে না যখন তুমি কোচিং এ শিখতেছো, সেখানে হচ্ছে না? তার মানে তুমি পারতেছো না। কোচিং 4 বছর শেষ হয়ে যাচ্ছে, 4-5 মাস শেষ হয়ে যাচ্ছে, তোমাকে ওয়ার্ড শিট দেওয়া হয়েছে, গ্রামার শিট দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, তারপর তুমি ব্যবহার করতে পারছো না। এই যে এতদিন তুমি থার্ড ইয়ারে পড়ো, মনে করো তুমি থার্ড ইয়ারে পড়ো, তুমি কি ওয়ার্ড জানো না? এতগুলো ওয়ার্ড জানো না? অনেক ওয়ার্ড কি তুমি শেখোনি? বলো। জানার পরে বলতে পারি না, কারণ বলতে পারো না, লিখতে পারো না। কারণটা কি? কগনিশন ওই লেভেলে পৌঁছায়নি। যে কগনিশনটা আসলে কি, তাহলে আমরা একটু দেখি ওটার মিনিংটা কি বোঝায়, এটা কোন লেভেলের ব্যাপারটাকে বোঝায়। কগনিটিভ পাওয়ার বা কগনিশন, এই বিষয়গুলো আসলে কি? কগনিশন মিনিং বানান ঠিক আছে? দেখো, মেন্টাল, মেন্টাল অ্যাকশন আর প্রসেস অফ অ্যাকুয়ারিং নলেজ, মানে মেন্টাল
আন্ডারস্ট্যান্ডিং থ্রু থট এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য সেন্সেস, মানে কি তোমার ওই বাংলায় যেমন হয়েছে না আমাদের, ঠিক বাংলার মতো, মানে একদম থিঙ্কিং লেভেলে পৌঁছে গেছে যে ইট উইড বি অটোমেটিক, তাই তো একদম অটোমেটিক হবে, যে আমি কোনো রকমভাবে আর থিঙ্কিং পাওয়ারে যাব না যে আমাকে ওই ওটার সাথে জানে কী হবে, ওটার সাথে জানে কী হবে, এরকমটা না। অতএব ব্যাপারটা হচ্ছে তোমাকে এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে ওই পরিবেশের সাথে মিল রেখে ওয়ার্ডগুলো তোমার থিঙ্কিং পাওয়ার সাথে মিলে যায়। হ্যাঁ, যেমন আমরা পয়েম বললে বেশি, ইংরেজি সাহিত্যে তারা পড়ে, কবিতা বললে সন্তুষ্ট হব না পয়েম বললে সন্তুষ্ট হব, কোনটা? পয়েম বললে। হ্যাঁ, Poem. উপন্যাস না নভেল? বলো, উপন্যাস না নভেল? নভেল। তাহলে নিশ্চয়ই আমরা ওইগুলো আমাদের থিঙ্কিং এ চলে এসেছে, কারণ আমরা প্রতিনিয়ত ওই শব্দগুলো ইউজ করছি। সুতরাং আমরা কবিতা বলতে গেলে কমফোর্টেবল ফিল করছি না, আমরা পয়েম বলতে গেলে কমফোর্টেবল ফিল করছি। ঠিক আছে, কারণটা কি? কারণ আমাদের ইংলিশ এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট হয়েছে যে আমাদের কগনিটিভ পাওয়ার সবসময় ওটাকে সিগন্যাল করে যে এই সাথে এটা যায়, এটার সাথে এটা চলে। ঠিক আছে, তো শুধু তাই বলছে যে আমরা গ্রামাটিক্যাল রুলস শিখছি, প্রচুর পরিমাণে ওয়ার্ড মুখস্থ করছি, কিন্তু আমরা ওই জায়গায় যেতে পারছি না। সুতরাং কগনিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ ইন আওয়ার মাইন্ড। দেখো, আমাদের মনে ওই নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপড হয় কি সম্পর্কে? ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আর যখন হবে তখনই ওইটা কাজে লাগবে। তো ইন দ্য ফিল্ড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, চমস্কি প্রোভাইডেড আ সেট অফ নিউ আইডিয়াস। হিজ মেজর কন্ট্রিবিউশন টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ডিসকাস বিলো। তার মানে তিনি কি ধরনের অবদান দিয়েছেন? তাহলে কি হচ্ছে যে কগনিশন লেভেলটা আমাদের কিভাবে হেল্প করতে পারে তার কিছু সূত্র তিনি এখানে দিয়েছেন, যেগুলো আমরা এখন একটু শিখব। তাহলে দেখো, যে আমরা ইংরেজি শিখতে সবচেয়ে বড় যে সমস্যার মধ্যে ফিল করি সেটা হলো এনভায়রনমেন্ট, কমপ্লিট একটা এনভায়রনমেন্ট। যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষা ব্যাপারটাকে স্ট্রিক্ট একটা রুলের ভিতরে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত এটা কখনোই আসবে না। হবে কি বলো? এই যে আজকে থার্ড ইয়ার পর্যন্ত হওয়ার পরেও আমরা ইংরেজিতে চিন্তা করতে বা বলতে পারছি না, প্রবলেমটা কোন জায়গায়? এটা কি তোমাদের সমস্যা, এটা কি আমাদের সমস্যা, নাকি আমাদের শিক্ষার সিস্টেমটার সমস্যা? বলো কোনটা? শিক্ষার সিস্টেম। কেমন হতে পারতো শিক্ষার সিস্টেমটা? আমাদের ক্লাসরুমে 100 জন হোক আর 50 জন ভর্তি করা হবে, প্রত্যেককে নিয়মিত ক্লাসে আসবে, ইংলিশ টিচাররা ক্লাসে ঢুকবে, মানে পুরো ডিপার্টমেন্টে কোনো বাংলায় কথা হবে না। ঠিক আছে, তো অল কমিউনিকেশন মাস্ট বি মেইনটেইনড থ্রু ইংলিশ। প্রথম দিকে প্রথম 3 মাস 4 মাস স্টুডেন্টরা খুব কঠিন ফিল করবে, ঠিক আছে তো, বাট দে উইল বি হ্যাবিচুয়েটেড ভেরি সুন, কারণ তাদের মধ্যে কথোপকথন হবে ইংরেজিতে, চিন্তাটা হবে ইংরেজিতে। অতএব তারা এখানে 4-5 ঘন্টা মিনিমাম থাকবে। যে দিনে তারা কলেজে আসবে, ক্লাসে আসবে, 4-5 ঘন্টা তারা ক্লাসরুমে থাকবে। এবং শুধুমাত্র লেকচার ভিত্তিক ক্লাস হবে না, দেয়ার উইল বি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, and those activities must be presented before the class through the presentation of the students. অতএব তারা ডেভেলপ করবে এই বিষয়টা। এরকম যদি স্ট্রিক্ট রুলস থাকে তাহলে পরে বিষয়গুলো ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সিস্টেমটা কি? বাংলায় বলেই আমরা স্টুডেন্টদেরকে ক্লাসে আনতে পারতেছি না। ঠিক আছে, তো ইংলিশ বললে তো স্যার আমাদের একজন স্যার পুরো ইংলিশে লেকচার দেন। হ্যাঁ, তাহলে ক্লাসে স্টুডেন্টরা কেমন হবে রেগুলার হচ্ছে বলো? আজকে একজন একটা অ্যাক্টিভিটি দিলে পরের দিন আর আসতেছে না, ঠিক মতো আসতেছে বলো? তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? ইংলিশ মিডিয়ামের গুলো তো ছোট ছোট ছেলে মেয়েরা ইংলিশ করে সুন্দর কথা বলতে পারে। কারণটা কি? কেন পারে ওরা? কারণ তাদের সবগুলো ইংলিশে কথা। হ্যাঁ, ওই যে তাদের যে ওই অ্যাটমসফিয়ারই এরকম। হ্যাঁ, স্ট্রিক্ট একটা রুলের ভিতর আনা হয়েছে, তারা সেগুলো করতে বাধ্য এবং ছোটবেলা থেকেই তারা এগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তার মানে ওই যে মূল কথা হলো গ্রামাটিক্যাল রুলস টুলস যা জানি আমরা, গ্রামাটিক্যাল সব জানি, ওয়ার্ড সব জানি, বাট সাকসেসফুলি কমিউনিকেট হচ্ছে না। ব্যাপারটা কি? এই সব। তাহলে এখন কি করা উচিত আমাদের? আমাদের রিডিং মানে আমাদের ভাষা স্পিকিং এর স্কিলের জন্য কি করা উচিত? কি করা উচিত? কথা বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে শুনতে হবে। কার সাথে বলবো স্যার? হায় হায় রে, তোমার বাবা কি স্যার বলে দিবে, খুঁজে নিতে হবে। বাবা মায়ের সাথে বলবা, হবে না? বলা যাবে না স্যার, ওরা তো বুঝবে না কিছু। গ্রুপ স্টাডি করতে হবে। এখনকার সময় যদি এটা হয়, আমরা তো যখন পড়তাম তখন আমরা 4-5 জন ফ্রেন্ড ছিলাম, একই মেসে থাকতাম, আমরা পার্কে চলে যেতাম, আমাদের ভিতরে স্টাডি নিয়েই ইংলিশে কথাবার্তা হতো। করে নিতে হবে। তোমাকে কে 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 এসে বলবে ভাই তুই আমার সাথে ইংলিশে কথা বল? কে বলবে?
স্যার এখন চ্যাট জিপিটি আছে না? হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়েও হবে না, ওটা তো রিয়েল এনভায়রনমেন্ট তৈরি করতে পারছে না, ওটা দিয়ে কাজ হবে না। ওইটা তো আমাদের কোশ্চেন অ্যান্সার দিতেছে। হ্যাঁ, ওটা কোশ্চেন আনসার করতেছে। হ্যাঁ, ওটা দিয়ে তো আর সেই মানে তোমার যে ফিলিং এক্সপ্রেশনের যে ব্যাপারটা ওটা তো এভাবে হবে না। ওটা তো একটা, ওটা বাদ দিয়ে তোমাকে হিউম্যান ফিলিং এর সাথে রিলেটেড হতে হবে। অতএব এই যে স্যার ফ্রেন্ড অনলাইন এরকম না। অনলাইন সিস্টেমে যদি তোমাদের না হয়, তোমাদেরকে আমি কিভাবে করবো? এর আগে 4th ইয়ারে আমি তো এই সিস্টেমগুলো বাদ দিয়েছি। প্রথম ব্যাচটার সাথে আমি ওদের একটা গ্রুপই করে দিয়েছিলাম, এবং প্রতি শুক্রবার আমি বসতাম, আমি তাদেরকে বলতাম যে আমি তো আর সবসময় সময় দিতে পারবো না, তোমরা নিজেরা বসবা। কে? পাওয়াই যায় না। আমি নিজে সিস্টেম করে দিচ্ছি, পাওয়াই যায় না। তা তোমরা যদি আগ্রহী না হও তাহলে আমি কিভাবে কি করতে পারি বলো? এটা সম্ভব না। এটা নিজে থেকে আগ্রহ তৈরি করতে হবে, যেটা আমার একটা ভাষা, এটাকে আমাকে স্পোকেন লিসেনিং থেকে শুরু করে সবকিছু লেভেলে আমাকে এক্সপার্ট হতে হবে। আমাদের আরেকটা সমস্যা হলো যে আমাদের সিলেবাসে স্পিকিং লিসেনিং ব্যাপারটা আনাই হয়নি, এখানে শুধু রিডিং আর রাইটিং এর ব্যাপারটা আছে, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি প্রয়োজন সেই জিনিসটা এখানে অনুপস্থিত। সেটা হলো লিসেনিং এবং স্পিকিং এর যে প্র্যাকটিসটা। এখানে যদি কোনো এক্সাম রিলেটেড ব্যাপার থাকতো তাহলে স্টুডেন্টরা কিছুটা ওটা একটু শেখার চেষ্টা করতো। ভাইবা আছে তাও সে 4th ইয়ারে, শুধু প্রত্যেকটা ইয়ারে অন্তত 100 মার্কের লিসেনিং স্পিকিং রিলেটেড একটা সাবজেক্ট থাকা উচিত, যেটা অডিও ভিজুয়াল একটা সিস্টেমে আসবে, ক্লাসরুমে সেটা প্র্যাকটিস হবে এবং সেটার একটা এক্সামও হবে। ঠিক আছে? তো ভাইবা বাংলা দুটো থাকে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওই দুইটার একটা বাদ দিয়ে এরকম লিসেনিং স্পিকিং এর একটা কোর্স থাকা উচিত। হ্যাঁ, তাহলে সেগুলো তো হচ্ছে না। ওই জন্য আমরা যেটাতে প্র্যাকটিক্যালি আসলে আমাদের যেটাকে আগাতে সাহায্য করবে সেটাই আমরা মোটামুটি পিছিয়ে আছি। অতএব ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা সেটা পুরোপুরি ডিপেন্ড করছে একজন স্টুডেন্ট কতটুকু আগ্রহবশত সে বিষয়টাকে শিখতে চেষ্টা করছে বা শেখার জন্য নিচ্ছে। কতটুকু তুমি, আরে বাবা আমাদের সাহিত্য পড়তে গিয়ে ছেলে মেয়েদের মতো মাথা নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু তারা ইংরেজি পারছে, অথচ তারা সারাদিন ইংরেজি নিয়েই আছে, ইংরেজি বই পড়তেছে, ইংরেজি মানে লিখতেছে, কিন্তু তারাই দুর্বল হয়ে যাচ্ছে, অথচ তারা চোখে মুখে সবসময় ইংরেজি দেখে। তাহলে হলো বল? স্যার এই যে নোবেল গুলা পড়লে বোঝা যায়, যেমন এর ইয়া ভাষাগুলো বুঝি, তারপরে কেউ ইংলিশে কথা বললে তাদের ভাষাটাও বুঝি, কিন্তু নিজের বলতে পারি না, ওই যে এটাই কেন? সবচেয়ে বড় কারণ প্রবলেম। তোমার ওই যে ওই লেভেলে আসেনি, তোমার তো ওটা জাস্ট ইয়া হচ্ছে, তুমি কি আউটপুটটা দিতে পারতেছো না, কারণ তোমার শুধু ইনপুটের প্র্যাকটিসটা হচ্ছে, ইনপুটের প্র্যাকটিস। ঠিক আছে? লিসেনিং আর স্পিকিং, এই সরি ইয়া রিডিং আর লিসেনিং নাকি ইনপুট না, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে রিসেপটিভ পার্ট। তুমি তো প্রোডাক্টিভ পার্টে যাচ্ছ না। এই প্রোডাক্টিভ পার্ট এই দুটো হলো রাইটিং আর হচ্ছে স্পিকিং, আর এই দুই জায়গাতেই আমরা মোটামুটি দুর্বল। ফ্রি হ্যান্ড রাইটিং এর স্যার সমস্যা, আর স্যার স্পিকিং এর সমস্যা। তাহলে তার কি হলো? তাহলে তো বাকি ওটা নিয়ে আর কোনো লাভ নেই, মানে 50% তো তোমার সমস্যাই, এবং এই 50% তোমার 100% সমস্যা তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? এই জন্য স্যার 50% দিয়ে পরীক্ষা হয়ে যেতেছে, 50% দিয়ে রেজাল্ট চলে আসতেছে, তো আর কারোর বাকিটা প্রয়োজনই পড়ে না। প্রয়োজন যখন পড়ে তখন কি আর এইটুকু তোমাকে হেল্প করে? না স্যার, এটাই তো সমস্যা, তাহলে বাকি ওই তো যখন বললাম যে পরবর্তী 50% তোমার 100% সমস্যা তৈরি করে দিচ্ছে জীবনে। যে 50% অর্জন করেছো, এই 50% তোমাকে জীবনে হেল্প করছে না। তোমাকে যেটা হেল্প করে, শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করছে, তো সে কয়টা সনেট লিখছে, তার সনেটের রিয়ারটা কি, ওটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে খুব একটা লাগবে না। লাগবে? একমাত্র কলেজে স্যার এটা ক্লাস 1 থেকে আমাদের একাডেমিক সিস্টেমটাই এরকম যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা লাগবে সেটা আমাদের ইনক্লুড করা নাই। তো সেটা তো আমি বলছি, সেটা তো আমি আগেই বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা এমন একটা ঘাটতি আছে, যে ঘাটতিটার কারণে আমাদের পক্ষে যেটা দরকার সেটা আমরা পাচ্ছি না, যেটা দরকার খুব একটা পড়ে না, সেটা নিয়ে আমরা গাদাগাদি করতেছি। ঠিক আছে? তো তো যাই হোক, ওটা গেল। তাহলে আমরা এখন চমস্কি আমাদের কি কি ধরনের মতামত, যেমন এই যে আমরা লিঙ্গুইস্টিক্স এর বিষয়গুলো জানছি, এটা হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট স্টাডি করছি ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু দেখা যাচ্ছে আমরা ওই সাবজেক্ট নলেজটা অর্জন করছি, কিন্তু এর মাধ্যম দিয়ে যে ল্যাঙ্গুয়েজ নলেজটা অর্জন করার কথা ছিল সেটা আমরা সেদিকে খেয়ালই করছি না। বুঝতে পেরেছো? আরো মারাত্মক অবস্থা তো আরো মারাত্মক, যেখানে বাংলায় ছেলে মেয়ে সামারি পড়ে যাচ্ছে, বাংলায় ট্রান্সলেশন নভেল পড়তেছে, ড্রামা পড়তেছে, তাদের অবস্থা কি বলো? তাদের অবস্থা তো আরো করুন। হ্যাঁ, যদি শুধু আমার কন্টেন্টই জানার উদ্দেশ্য হতো তাহলে তো আমার এগুলো বাংলায় পড়তে দিত কিনা বলো? বলো, জি স্যার। শেক্সপিয়ারের ড্রামার কি ট্রান্সলেশন নেই? তাহলে বাংলায় পড়াতো তোমাকে। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়ার কি উদ্দেশ্য ছিল যদি তুমি বাংলাতেই পড়বা? আর বাংলায় পড়লে তো সহজ লাগবেই। তোমাকে তো সহজ লাগার জন্য ইংরেজি দেওয়া হয়নি, তোমাকে ইংরেজি শেখার জন্য ইংরেজি দেওয়া হয়েছে, যাতে তুমি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে তুমি ওটাও জানো, তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাও হোক। কিন্তু না, ওটা না,
আমার ওই শর্ট স্টোরি, ওই ড্রামা, ওই পোয়েম, ওগুলো বাংলায় ট্রান্সলেশন করে পড়তে হবে। এমনকি কোশ্চেন আনসারগুলোও স্যার বাংলা ট্রান্সলেশন আছে আপনার কাছে, এরকম মেসেজ আসে আমার কাছে, ঠিক আছে? যে স্যার আপনি যে বাংলা ইংলিশের প্রশ্নগুলো দেন, এগুলোর কি বাংলা ট্রান্সলেশন আছে আপনার কাছে? বলো কি অবস্থা? এবং দেয় যে অনেকে এখন তো। জি স্যার, এখন কিছু কিছু দেখি ফেসবুকে ওগুলার নিচে ট্রান্সলেশন লিখে এই দেয়। যে এক একটা করে বাংলা ইংলিশ অংশ, তার নিচে বাংলা অংশ, এটার ইংলিশ অংশ, তাহলে কি ইংলিশ অংশ কেউ পড়তে চাইবে যদি কেউ বাংলা অংশ একবার বুঝে যাচ্ছে? বলো। না স্যার। তো এই হচ্ছে সমস্যাটা। এখন কি বলা যায় বলো, এই সমস্যার সমাধান কে দিবে? ওকে, ল্যাড, হোয়াট ইজ ল্যাড? হোয়াট ইজ ল্যাড? খেয়াল করো কি বলছে এখানে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ ডিভাইস, এই দুটো শব্দ আমাদের কাছে পরিচিত নাকি? কিন্তু জি স্যার। অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশন দিয়ে কোনো কি কিছু বোঝায়? অর্জন করা। হোয়াট ইজ অর্জন? অর্জনটা কি? ল্যাঙ্গুয়েজ অর্জন বলতে আমরা কি বুঝি? ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা, শিখা। না, শুধু জানা না, লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লার্নিং এবং অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা এইচএসসি লেভেলে কমিউনিকেটিভ কম্পিটেন্স বলে একটা প্যাসেজ ছিল, তোমাদের সময় ছিল কিনা জানি না, আমাদের সময় ছিল। ওখানে পার্থক্য দেখানো হয়েছে যে অ্যাকুইজিশন এবং লার্নিং দুটো ডিফারেন্ট জিনিস। অ্যাকুইজিশন ইজ আ স্পন্টেনিয়াস লার্নিং, তাই তো, দ্যাট ডাজন্ট নিড এনি সেট রুলস অর কনশাস লার্নিং। মানে আমাদের কোনো রকম কনশাস কোনো লার্নিং এর প্রয়োজন নেই, কোনো সেট রুলস এর প্রয়োজন নেই, জাস্ট আমরা অ্যাকুয়ার করতেছি। অ্যাকুয়ার করা মানে যেমন ছোটবেলায় কলেজে স্কুলে ভর্তি হওয়ার আগে আমরা যেভাবে বাংলা ভাষাটা শিখেছি, এটা হলো কি আমাদের অ্যাকুইজিশন, এটা লার্নিং নয়। কারণ এটা আমরা এনভায়রনমেন্ট থেকেই, আমাদের আশেপাশের পিতা মাতা ভাই বোন সবার সাথে কথোপকথন করতে করতে আমরা অটোমেটিক এটা অর্জন করে ফেলেছি, সেটা হচ্ছে কি অ্যাকুইজিশন। আর লার্নিংটা হচ্ছে কি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেভাবে শিখতেছি, ম্যাথ যেভাবে শিখতেছি, এগুলো হচ্ছে কি লার্নিং। মানে আমরা কনসাসলি রুলস শিখতেছি, সেই রুলসগুলোর আবার প্রয়োগ করছি। এই শেখাটা কিন্তু স্পন্টেনাস না, যে হঠাৎ হঠাৎ করে আমি অটোমেটিক শিখে যাচ্ছি, এটা কিন্তু না। এই ব্যাপারটা আসবে পরবর্তী চ্যাপ্টারে, আসবে যে কোন লেভেল পর্যন্ত কেমন জিনিসটা কাজ করে। তবে দেখো, চমস্কি স্টেটস দ্যাট লার্নিং ইজ ন্যাচারাল টু হিউম্যান বিংস। হি আর্গুস দ্যাট বেবিজ এন্টার দ্য ওয়ার্ল্ড উইথ আ ডিভাইস টু লার্ন ল্যাঙ্গুয়েজ। সো এভরি, বলছে কি বেবি অর চাইল্ড, হ্যাঁ কি হয়, জন্মের সাথে সে একটা ডিভাইস পেয়ে যায়। ডিভাইস মানে কি একটা অ্যাবিলিটি। এখানে ডিভাইস বলতে আমরা বুঝবো কি একটা অ্যাবিলিটি। কিসের অ্যাবিলিটি? টু লার্ন ল্যাঙ্গুয়েজ। তা ল্যাঙ্গুয়েজ লার্ন করার যে একটা অ্যাবিলিটি, সেটা কিন্তু একটা, মানে কি বলবো, আমাদের একটা ইনস্টিংক্ট। এটা যাদের থাকে না তারা কি ভাষা শিখতে পারে না। যেমন অন্যান্য প্রাণীর নেই, অন্যান্য প্রাণীর কে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ডিভাইসটা আছে, তাহলে তো গরু বাংলা আমাদের মতো কথা বলতে পারতো, আছে কি না ওদের বলো তো? না স্যার। এবং এটা হচ্ছে বিল্ট ইন। তাই বলছি দেখো, চমস্কি হাইপোথিসিস দ্যাট ইনফ্যান্টস মাস্ট বি বর্ন উইথ সাম স্পেশাল বিল্ট ইন অ্যাবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ। বিল্ট ইন অ্যাবিলিটি মানে কি, ইনস্টিংক্টিভলি দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। অটোমেটিক ভিতরে সেটা তাদের বিল্ট ইন হয়ে আছে। যেমন আছে বিল্ট ইন স্পিকার, কম্পিউটারের সাথে, ল্যাপটপের সাথে স্পিকারটা বিল্ট ইন, তাই না, ওর সাথে। কিন্তু ডেস্কটপের সাথে কি স্পিকার থাকে না, আলাদা করে কিনতে হয় এক্সটার্নাল স্পিকার। বিল্ট ইন মানে ওর সাথে আছে, যেমন মোবাইলের সাথে স্পিকার বিল্ট ইন আছে। তো তাহলে বিল্ট ইন মানে হচ্ছে যেটা কি আমার ভিতরে অটোমেটিক হয়ে আছে। তাহলে এই ডিভাইসটা প্রত্যেকটা শিশুর ভিতর থাকতে হবে, যদি না থাকে তাহলে তো তার ল্যাঙ্গুয়েজ শেখা যাবে। তাই বলছে হি কল্ড দিস বায়োলজিক্যাল অ্যাবিলিটি, হ্যাঁ, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে হোয়াট ইজ ল্যাড? তাহলে ল্যাডটা কি? ল্যাড ইজ আ স্পেশাল বিল্ড ইন অ্যাবিলিটি টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ বা টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে তো? তাহলে হচ্ছে কি ল্যাড মানে কি, আবার খেয়াল করো, ল্যাড হলো a special built-in ability to learn language. তাই নাকি? তাহলে this device contains the main rules for all possible human language. মানে তুমি এমন না যে 2-4টা ভাষা শেখার জন্য তোমার এই ডিভাইসটা, এই ডিভাইসটা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা শেখার মতো যোগ্যতা তার আছে। ঠিক আছে তো? তুমি এখন বাংলাদেশে আছো, বাংলা শিখতে, ইংলিশে গেলে ইংলিশ শিখতে পারো, সবগুলো তুমি শিখতে পারবে যদি তুমি সেই পরিবেশে থাকো। অটোমেটিক এই ডিভাইসটা অটোমেটিক, ঠিক ওই এর মতো ফোম আছে না, বিশেষ করে দেখবো যে তুলা আছে, তোর তুলা কি পানি কি শোষণ করে না, তুলা বা বালি,
বা শুকনা মাটি জি। পানি শোষণ করে। ঠিক আমাদের ওই ডিভাইসটা যে পরিবেশে তুমি থাকবা সেই পরিবেশের সাউন্ড রিলেটেড স্পোকেন ল্যাঙ্গুয়েজ অটোমেটিক কি করবে, সে টেনে নিবে। যেটা হচ্ছে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, যেটা হচ্ছে লিসেনিং এবং স্পিকিং, এটা হচ্ছে কি প্রাইমারি লেভেল। এইগুলোর জন্য কোনো কনসাস লার্নিং এর প্রয়োজন হয় না, কারণ একজন অশিক্ষিত মানুষও বাংলায় কথা বলতে পারে না, একজন অশিক্ষিত রিক্সাওয়ালা বাংলায় কথা বলতে পারে না, বলো? দিতে পারে। সে কিন্তু কোনো কিছু হয়তো বা লিখতে পারে না, বা সে কোনো কিছু পড়তেও পারে না, কিন্তু সে ঠিকই কথা মানে কমিউনিকেশন করতে পারে ওরালি, এটা কিন্তু সে পারে। তাহলে এটাই হচ্ছে সেই বিল্ট ইন অ্যাবিলিটি থাকার কারণে তার বাইরের কোনো রকম কনসাস লার্নিং এর প্রয়োজন হচ্ছে না। তাই বলছি দেখো, ফর দিস রিজন চিলড্রেন লার্ন দেয়ার মাদার টাং উইদাউট অ্যান ইফোর্ট। জাস্ট ফর দিস ল্যাড, এই ল্যাডের কারণেই একজন চিলড্রেন কোনো ইফোর্ট দেওয়া লাগছে না, স্পন্টেনিয়াসলি তার মাদার টাংটা তার পরিবেশ থেকে শিখে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তাহলে ল্যাড কি জিনিস? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর এটা হচ্ছে কি আ স্পেশাল বিল্ট ইন অ্যাবিলিটি। এই ডিভাইস মানে কোনো ওই মোবাইল ফোনের টোনে এরকম কোনো ডিভাইস না, কিন্তু এটা একটা কি অ্যাবিলিটি, কিন্তু এটা একটা অ্যাবিলিটি। ঠিক আছে তো? ওকে, এরপর আসি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। তাহলে প্রথম একটা এই যে টপিকগুলো হয়তো পরিচিত হচ্ছে, ইউনিভার্সাল গ্রামার, ইউজি। ইউজি মানে হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল বলতে কি বোঝায়? ইউনিভার্সাল শব্দটার সাথে আমরা কিভাবে পরিচিত? ইউনিভার্সাল মানে বলো তো? সার্বজনীন। মানে যেটা, একটু মিউট রাখো গো, কারণ মনে হয় আনমিউট করা আছে। আজহারুলকে আজহারুলের আনমিউট করা। তাই বলছি দেখো, ইউনিভার্সাল মানে হচ্ছে যেটা সব জায়গাতেই কি অ্যাপ্লিকেবল, নাকি? দেখো ইউনিভার্সাল, দেখো বলছে রিলেটিং টু অর ডান বাই অল পিপল অথবা অল থিং ইন দ্য ওয়ার্ল্ড অর ইন আ পার্টিকুলার গ্রুপ, অ্যাপ্লিকেবল টু অল ক্লাস। দেখো অল কেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল টু অল। তাহলে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা বা যে রুলসটা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পরিচিত, তাহলে ইউনিভার্সাল গ্রামার মানে যে গ্রামার প্রায় সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো ইন লেটার ভার্সন চমস্কি রিনেমস ল্যাড অ্যাজ ইউনিভার্সাল গ্রামার। এইটা নামে তিনি রিনেম করলেন ল্যাডকে। কারণটা কি? ইট মিনস দ্যাট এভরি হিউম্যান বিংস হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাকুয়ার এনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ইউনিভার্সাল। তাহলে প্রত্যেকটা মানুষের এমন একটা অ্যাবিলিটি আছে, যে অ্যাবিলিটিটা যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষা সে অ্যাকুয়ার করতে পারে। তার মানে এটাকে তিনি ল্যাডটাকে বলেন ইউনিভার্সাল গ্রামার, মানে গ্রামার সেট আপ, তাই তো? যে সেট আপটা থাকলে ওই ল্যাঙ্গুয়েজের ব্যাপারগুলো অটোমেটিক তার ওই ধাপে ধাপে সেট আপ হয়ে যাবে, সে পেরে যাবে। দিস অ্যাবিলিটি হেল্পস হিউম্যান বিংস টু প্রসেস দ্য মেইন রুলস ফর অল পসিবল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস। মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ যত রুলস আছে সে সবগুলো প্রসেস করতে পারবে। চমস্কি কল্ড দিস সেট অফ কমন রুলস ইউনিভার্সাল গ্রামার। তাহলে যে রুলসের কারণে সকল ল্যাঙ্গুয়েজকে সে প্রসেস করতে পারবে, সেই রুলসগুলোকে একসাথে বলা হচ্ছে কি ইউনিভার্সাল গ্রামার। কথা বুঝতে পেরেছো? তাহলে ইউনিভার্সাল গ্রামার বলতে আমরা কি বুঝতে চাইলাম বলো তো? ইউনিভার্সাল গ্রামার কি? ইউনিভার্সাল গ্রামার বলতে কি বোঝানো হচ্ছে? কমন রুল অফ ল্যাঙ্গুয়েজ। দ্য মেইন বা দিস, দেখো সেট অফ কমন রুলস, দেখো আ সেট অফ কমন রুলস ফর অল পসিবল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস, তাই তো? তাহলে হচ্ছে ইউনিভার্সাল গ্রামার রেফার্স টু আ সেট অফ কমন রুলস ফর অল পসিবল হিউম্যান ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, এই একটা বিষয়কে বোঝানো হচ্ছে। এভাবে কিন্তু তোমাকে সংজ্ঞাটা ক্লিয়ার করে রাখতে হবে। বলছে ইনফ্যান্টস ইউনিভার্সালি পজেস অ্যান ইনেট গ্রামার টেমপ্লেট। টেমপ্লেট মানে কি? আমরা টেমপ্লেট বুঝি, টেমপ্লেট পাওয়া যায় না অনেক সময় ওয়েবসাইটে, আমরা সার্চ দিই না, যেটা সিভির টেমপ্লেট, তাই তো? টেমপ্লেট মানে কি? একটা ফরম্যাট, নাকি? একটা ফর্ম, যে ফর্মের উপরে একটা ফর্মা বলি আমরা অনেক সময়, তাই না? যে এই ফর্মেটে আমরা সবগুলো করি। তাহলে গ্রামারে একটা ফর্মেট আছে, একটা টেমপ্লেট আছে, যেটা অটোমেটিক একটা শিশুর মানে কি বলবো ওই অ্যাবিলিটির মধ্যে সেট আপ করা। এই সেট আপটা থাকলে পারে অটোমেটিক সেগুলো সেটে সেটে বসে যাবে, অতএব সে ভাষাটা শিখে যাবে। কোনো নাম, কোনো কাজ, তাই না? এরকম কিছু দেখো, কোনো কাজ এটা অ্যাকশন রিলেটেড বিষয়, এটা কোনো নাম রিলেটেড বিষয়, এটা কোনো কোয়ালিটি রিলেটেড বিষয়, এই যে এগুলো হচ্ছে কিন্তু টেমপ্লেট। অতএব বললাম সে অসুস্থ, তাহলে অসুস্থটা কি এখানে? একটা অ্যাডজেক্টিভ, আর সে হলো কি একটা প্রোনাউন। অতএব কি ইংলিশ বাংলার সাথে কি মিল নাই? এটা বলো কি ইংলিশে নাই এরকম যে আচ্ছা স্যার মিল আছে। তার মানে কি? দেখো ইংলিশ শিখলাম, বাংলা শিখলাম, এরকম ভাবে হিন্দি
এরকম ভাবে যা আছে অসুস্থর ক্ষেত্রে কি কি ওয়ার্ড হয়, ল্যাটিনে কি হয়, স্প্যানিশে কি হয়, জার্মানে কি হয়, হ্যাঁ, রুশে কি হয়, এভাবে করে বসায় দিচ্ছি। বসাই দিয়ে দেখো একই প্রসেসে আমরা কিন্তু বসাচ্ছি। তাহলে ইনফ্যান্টস ইউনিভার্সালি পজেস অ্যান ইনেট মানে কি, ওই যে জন্মগত, ইনস্টিংটিভলি যেটা হয়ে থাকে, ইনেট গ্রামার টেমপ্লেট অর ইউনিভার্সাল গ্রামার দ্যাট অ্যালাউজ দেম টু সিলেক্ট আউট দ্য ম্যানি গ্রামাটিক্যাল রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ দে হেয়ার্স, দেখো স্পোকেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে অ্যারাউন্ড দেম। দে গ্র্যাজুয়ালি কনস্ট্রাক্ট দ্য গ্রামার অফ দেয়ার ওন নেটিভ ল্যাঙ্গুয়েজ, তারা ওই গ্রামারটাকে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে কনস্ট্রাক্ট করে শিখে নিতে পারে পৃথিবীর যে কোনো ভাষা। It suggests that children construct grammar through a process of hypothesis test. Hypothesis মানে কি? What is the meaning of hypothesis? অনুমান। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই অনুমানটা বলতে কি বোঝানো হয় বলো? এটা ভার্বে চলে গেল কেন? আচ্ছা যাও, দিলাম এক। দেখো, a supposition or proposed explanation made on the basis of limited evidence as a starting point for further investigation. এটা যাও, মানে মূল কথা হলো যে যা কিছু আছে বর্তমান তার উপর ভিত্তি করেই, তাহলে যা কিছু আমি আমার হাতে যে এলিমেন্টগুলো আছে, যে এভিডেন্সগুলো আছে, সেগুলোর উপর ভিত্তি করেই আমি বাকিগুলোকে কি করতে পারবো, এক্সপ্লেনেশন করতে পারবো, দিয়ে আস্তে আস্তে ওটাকে এক্সটেন্ড করতে পারবো, ওটাকে আরো বেশি এক্সপ্লেইন করতে পারবো। এটা বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে খাটে। তা ঠিক ওইরকম হাইপোথিসিস মানে হচ্ছে আমরা শিশুরা বা বাচ্চারা এটা অনুমান করতে পারে যে এইটা মনে হয় এই জিনিসের ক্ষেত্রে ঘটানো হয়েছে, তার মানে এটা এরকম হবে। যেমন ফর এক্সাম্পল, দ্য পাস্ট টেন্স অফ ভার্বস আর ফর্মড বাই অ্যাডিং ইডি। আমরা জানি যে কোনো, প্রথমে আমরা এই ভুলগুলো কেন করি, যে আমরা সবাই জানি যে কোনো ভার্বের টেন্সের সাথে ইডি যুক্ত করলে পাস্ট টেন্স হয়ে যায়। তার জন্য অনেকে এই ভুলটা করে থাকে না, যে হি মেড আ বাস্কেট, এই ভুলটা করে না অনেকে প্রথম দিকে। জি স্যার। কারণ কি, ওই যে হাইপোথিসিস হয়ে গেছে যে পাস্ট মানে ভার্বের সাথে ইডি থাকে, ইডি যুক্ত করলে পাস্ট টেন্স হয়। এই জন্য কিন্তু এই ভুল হয়েই যায়। এই ভুলে আমরা দেখি যে এরকমটা বাচ্চারা করে থাকে প্রধানত, যতক্ষণ না সে ওটা পড়ে ফেলতেছে। তার মানে এটার ব্যবহার কমপক্ষে 95% আছে, এরকমটাই হয়। তাই এই ক্ষেত্রে তার দেখা যাচ্ছে 95% ঠিক হচ্ছে, হয়তো 5% ভুল হয়ে যাচ্ছে। ওই ভুলগুলোকে সে আবার কনশাস লার্নিং এর মাধ্যমে শিখে নিচ্ছে। অনেকে হ্যাবের সাথে হ্যাবিট করে না, বলো, এটাও করছে, এরকম ভাবে হয়ে যাচ্ছে। তাই বলতেছে যে দেখুন, সো আ চাইল্ড সেজ গোয়েড, ইভেনচুয়ালি চিলড্রেন রিভাইজ দেয়ার হাইপোথিসিস। ওই যে প্রথমে হাইপোথিসিস করে শিখছিলাম, তারপর আস্তে আস্তে রিভাইজ করে নেওয়া হচ্ছে যে কোন কোন জায়গাতে আসলে ইডি বসে না, টু অ্যাকোমোডেট এক্সেপশন অফ দ্য পাস্ট টেন্স অফ ইরেগুলার ভার্বস, যেগুলো ইরেগুলার, যেগুলো ইডি দিয়ে হয় না। Thus children create sentences by using rules rather than by merely repeating what they have heard. তার মানে কি, ওই যে ইউনিভার্সাল গ্রামার যেটা ভিতরে ছিল, সেই গ্রামারটা প্রয়োগ করে সেগুলোকে করার চেষ্টা করছে। হয়তো বা সেই ইউনিভার্সাল গ্রামার সব জায়গায় প্রয়োগযোগ্য হচ্ছে না, কিছু ক্ষেত্রে সেইগুলোকে আবার পুনরায় কনশাস লার্নিং এর মাধ্যমে এক্সেপশনগুলোকে তাকে অ্যাকোমোডেট করে নিতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে। তার মানে কি, একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটে আমরা শিশুবেলা থেকেই আমরা যে কোনো ভাষা শিখে নিতে পারি, যেটাকে ইউনিভার্সাল গ্রামার বলা হচ্ছে। কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম ভ্যারিয়েশন থাকতে পারে। কি কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা ল্যাড বলতে কি বুঝলাম? ল্যাড মানে কি, তাহলে স্পেশাল বিল্ট ইন অ্যাবিলিটি টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, এটা একটা ডিভাইস বা একটা অ্যাবিলিটি। আর এই অ্যাবিলিটিটা কেমন ভাবে আছে, একটা গ্রামার ফরম্যাটের মতো হয়ে আছে, গ্রামার টেমপ্লেটের মতো হয়ে আছে, যেখানে যেটাকে আমরা ইউনিভার্সাল গ্রামার বলছি। তার মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে যে গ্রামারগুলো আছে সেগুলো ইউনিভার্সাল, সবগুলো একই। অতএব ওই সেট আপটা অটোমেটিক আমাদের জন্মগতভাবেই করা আছে। এই জন্য আমরা যেখানে থাকি না কেন সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের পরিবেশ থেকে অটোমেটিক আমরা শিখে নিতে পারি, যদি আমরা প্র্যাকটিক্যালি কমিউনিকেশন করি, আস্তে আস্তে এটা আমরা অর্জন করে ফেলি। হ্যাঁ, এরপর হচ্ছে কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স। কম্পিটেন্স কি, ওই যে বললাম, কম্পিটেন্স মানে কি বললাম যেন, বলো তো, কম্পিটেন্স কি বলো? দক্ষতা, স্ট্রাকচার বা গ্রামাটিক্যাল ফ্যাক্ট। কম্পিটেন্স মানে কি, অ্যাবিলিটি, তাই তো, দক্ষতা। দেখো, অ্যাবিলিটি টু ডু সামথিং সাকসেসফুলি অ্যান্ড এফিশিয়েন্টলি, মানে শুধু দক্ষতা না, দক্ষতা মানে হচ্ছে সাকসেসফুলি কাজটা করতে পারা।
মানে আমরা দুইজন কথা বলতেছি, ইংলিশ ভাষাতে আমরা কথা বলতেছি, কতটুকু সফলভাবে আমরা কথাটা কমপ্লিট করতে পারলাম। মনে করো আমি এখন যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্লাসটা কন্ডাক্ট করি, তাহলে আমার স্টুডেন্ট যারা আছে কতজন ওইটাকে গ্রহণ করতে পারবে। তাহলে হচ্ছে আমি কতটুকু কম্পিটেন্টলি বলতে পারতেছি আর কতটুকু কম্পিটেন্টলি তারা কি করতে পারছে, এটাকে রিসিভ করতে পারতেছে, এটার পার্সেন্টেজ হবে আমাদের কম্পিটেন্স। ঠিক আছে তো? আর পারফরমেন্স হচ্ছে কি প্র্যাকটিক্যাল ইউজ। একদিকে হচ্ছে কম্পিটেন্স, আমার ভিতরে কতটুকু দক্ষতা আছে আর আমি কতটুকু পারফর্ম করতে পারছি। ঠিক আছে, দুটা কিন্তু কম্পিটেন্স হচ্ছে আমার ইনওয়ার্ড ব্যাপার, যেটা আমার ভিতরে আছে, আর পারফরমেন্স হচ্ছে কি সেটা আমার প্র্যাকটিক্যাল ব্যবহার, মানে আমার ইংলিশ দক্ষতাটা দিয়ে আমি কতটুকু কি করতে পারছি, কমিউনিকেশনটাকে সাকসেসফুলি করতে পারছি। তারপরে দেখো যে চমস্কি ইন ইজ রিভলিউশনারি বুক আসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স, এখানে কি করেছেন তিনি, হ্যাজ মেড আ ফান্ডামেন্টাল ডিস্টিংশন বিটুইন দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, ওই যে বললাম আমার ভিতরে কতটুকু নলেজ আছে, আর একটা হচ্ছে ইটস অ্যাকচুয়াল ইউজ। তার মানে কম্পিটেন্স মানে হচ্ছে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, আর পারফরমেন্স কি এর ইউজটা, এই তো নাকি? তাহলে কম্পিটেন্স মানে হচ্ছে আমার অ্যাবিলিটি, মানে আমি কতটুকু জানি, তাই তো, কতগুলো ওয়ার্ড জানি, কত সেন্টেন্স স্ট্রাকচার জানি, এইগুলো কি কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। দেখো কম্পিটেন্স হচ্ছে কি গ্রামাটিক্যাল সেন্স, মানে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স according to Chomsky is the native speaker's knowledge about a language. This language is possessed by an ideal speaker, here a native speaker ইত্যাদি. This knowledge is like a power of judgment about a language, মানে একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার কতটুকু পাওয়ার আছে, মানে তুমি স্পিকার হেয়ারার এই দুটোর মধ্যে কমিউনিকেশনটা কমপ্লিটলি যেতে পারবা। ফর এক্সাম্পল অ্যান আইডিয়াল স্পিকার হেয়ারার ক্যান জাজ which sentences are correct and which are not. In some linguistic competence, in grammatical competence, অর্থাৎ এই কম্পিটেন্স মানে হচ্ছে গ্রামাটিক্যাল কম্পিটেন্স। অন্যদিকে দেখো describe competence as an idealized capacity that is located as a psychological or mental property of human beings. This capacity or ability allows the speaker to understand the underlying rules of a language, মানে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার রুলস সম্পর্কে সে জানে আর কি। আচ্ছা, এটুকু আমি একই কথা বলা হয়েছে, একটু দেখে নিবা। যেমন হচ্ছে ইট ইজ আনলাইক দ্য গ্রামার টট ইন স্কুল, তাহলে তার মানে যে ইউনিভার্সাল যে রুলসগুলো বলা হচ্ছে এটা স্কুলে যে শেখা হয় ওটার মতো না। Therefore, linguistic competence is a kind of knowledge about the rules of language that are tacitly and অর্থাৎ silently known by the speaker of that language, মানে সে জানে, সে যে শুধু শিখেছে তা না, সে জানে। অন্যদিকে পারফরমেন্স কি ইউসেজ। আচ্ছা একটু আজানটা শেষ হোক, হ্যাঁ আমি তারপরে শুরু করছি, একটু ওয়েট করো। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা এবার হচ্ছে পারফরমেন্স, তাহলে বাই পারফরমেন্স চমস্কি মিন্স দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন কনক্রিট সিচুয়েশন, মানে যে সিচুয়েশনে আমরা কমিউনিকেট করতে চাচ্ছি। হিয়ার কনক্রিট মিন্স রিয়েল লাইফ সিচুয়েশন, হ্যাঁ। দাস ইট ইজ দ্য অ্যাকচুয়াল রেকর্ড অফ স্পিচ প্রোডাকশন, মানে আমি এই যে কথা বলছি তুমি শুনছো, কত পার্সেন্ট আমার কথা তুমি বুঝতে পারছো, তোমার কথা কতটুকু আমাকে তুমি বুঝতে পারছো, এইটুকুই। দাস পারফরমেন্স লার্জলি ডিপেন্ডস অন ডিফারেন্ট কনটেক্সট অ্যান্ড সেটিংস হোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি ইউজড। ফর দিস রিজন performance is directly affected by various external factors like speech community, formal and informal situation. তাই তো, এই যে স্পিচ কমিউনিটি, যে একজন ইংরেজিতে কথা বলছে সেও ইংরেজিতে কথা বলে কিনা, একজন সিলেটি আর একজন কক্সবাজারের মানুষ দুইজনই বাংলা ভাষায় কথা বলে, কিন্তু দুইজন কি একই স্পিচ কমিউনিটির? বলো তো, বলো হবে না। মাঝে মাঝে কক্সবাজারের কিছু মেয়েরা আমার সাথে বা ছেলেরা কথা বলে, যখন আমি অনেক কথা বুঝি না, ফোনে কথা বললে আমি বুঝি না কি যেন বলতে চাইলো, আমি বুঝতে পারলাম না, কারণ ওদের ভাষায় যখন টেনে কথা বলে আমি বুঝতে পারি না। কিন্তু তা এটা ও বাংলা বলছে আমিও বাংলা বলছি, কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আবার কেমন ধরনের কথা হবে ফর্মাল এবং ইনফর্মাল সিচুয়েশনে এক এক ধরনের এক এক কথা হয়। যেমন আমি আমার বাবা মা ভাই বোনের সাথে কথা বললে এক টানে কথা বলবো, আর তোমাদের সাথে কথা বলতে গেলে আমি আর এক টানে কথা বলছি। ঠিক আছে, এই জায়গাগুলো। Thus, there may be some performance errors caused by physical troubles like coughing, babbling, hesitation, এগুলো থাকতে পারে। However, there is no error of speaker here, a linguistic competence. বলতে লিঙ্গুইস্টিক কম্পিটেন্সের মধ্যে কোনো ইরর বলে কিছু নাই, ভুল বলে কিছু নাই। ঠিক আছে তো, গ্রামাটিক্যাল মিস্টেক বলে কিছু নাই, তোমার কথা বুঝতে পারলেই হয়ে গেল। স্পিকার হিয়ার আ লিঙ্গুইস্টিক কম্পিটেন্সের ক্ষেত্রে বলছে when we say that someone is a better speaker than someone else, এটা মানে হলো কি this judgment tells us about performance not competence. সে কতটুকু দক্ষ হতে পারে, ল্যাঙ্গুয়েজে খুব দক্ষ তো, কিন্তু সে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না, তাহলে কি তার কম্পিটেন্স ভালো কিন্তু পারফরমেন্সে সে ভালো না, এরকমটা হতে পারে। অর্থাৎ তার কম্পিটেন্স নিয়ে কথা হচ্ছে না,
কত হচ্ছে তার পারফরমেন্স নিয়ে। অতএব এই জায়গাটাই আমাদের ব্যাপার, যে তুমি ইংলিশে পড়ো না বাংলায় পড়ো সেটা কেউ দেখতে যাচ্ছে না, দেখতে তো তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটুকু সুন্দর করে বলতে পারো এবং কমিউনিকেট করতে পারো। নেটিভ স্পিকার্স অফ আ ল্যাঙ্গুয়েজ whether they are famous, দেখো পাবলিক স্পিকার or not, do not know the language better than any other speaker in terms of linguistic competence। দেখাচ্ছে আমি যতটুকু ইংলিশ হয়তো বা জানি ফর্মালি, হয়তো দেখাচ্ছে ওই আমেরিকান ইংলিশের যে হচ্ছে খুব গরিব একজন মানুষ, সেও ইংলিশে কথা বলে, কিন্তু হয়তো আমার মধ্যে এত নাও জানতে পারে সে, এরকম হতে পারে কিনা বলো? অথবা এরকম আছে না যে আমিও বাংলা জানি আর একজন দক্ষ মানুষ খুব ভালো বাংলা জানে, তাহলে আমরা দুইজনই বাংলার, কিন্তু সে আমার থেকে হয়তো ভালো জানে। অথবা কোনো বিদেশি আছে যে বাংলা ভাষা শিখছে, আমার থেকে সে বাংলা ভালো জানতে পারে, যেমন উইলিয়াম কেরি, যিনি অনেক ট্রান্সলেশন করেছেন এবং সুন্দর ভাষায় ট্রান্সলেশন করেছেন, দেখা যাচ্ছে আমার থেকে ভালো বাংলা তিনি যেন শিখছেন। অতএব এখানে কিন্তু ওই যে বললাম পারফরমেন্সটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এখানে কম্পিটেন্সটা না। তবে কম্পিটেন্সের উপর ডিপেন্ড করে আসলে পারফরমেন্সটা আসে, কিন্তু পারফরমেন্স আনার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। কম্পিটেন্সটা ইনওয়ার্ড ব্যাপার, পারফরমেন্সটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আউটওয়ার্ড ব্যাপার, এক্সটার্নাল ব্যাপার, ঠিক আছে? তো এই জায়গাটা যদি না হয় তাহলে আসলে কম্পিটেন্স দিয়ে খুব একটা কাজ হয় না। আচ্ছা, এই যে টপিকগুলো এগুলো জানতে হচ্ছে, তারপর হচ্ছে ডিপ অ্যান্ড সারফেস স্ট্রাকচার, এগুলো একটু আমাদেরকে ভালো করে আরো শিখতে হবে। হ্যাঁ, এগুলো ফ্রেজ স্ট্রাকচার কি, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? দেখো ডিফারেন্স বিটুইন কম্পিটেন্স আর পারফরমেন্স, এটা যেহেতু আমরা বুঝলাম, এটা তোমরা একটু বাসায় পড়ে নিবা সবাই, ঠিক আছে? এই জায়গাটা একটু পড়বা, দেখো এখানে পার্থক্যটা দেওয়া আছে, এরকম ভাবে প্রায় পরীক্ষা আসতে পারে এইটা। তাহলে আগামী দিন আমাদের আর দুইটা একটু বাদ থাকলো, সেটা হচ্ছে এই যে ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচার, আর হলো ফ্রেজ স্ট্রাকচার। এই দুটো আমরা আগামী দিন আলোচনা করে তারপরে আমরা পরের চ্যাপ্টারে যাব। তো এই যে বিষয়গুলো আমরা পড়লাম, এইগুলোকে তোমরা একটু বাড়িতে আবার রিভিশন করবা, করে একটু বোঝার চেষ্টা করবে এখানে কি বোঝানো হচ্ছে, এবং বিশেষ করে প্রত্যেকটা যে ফ্রেজ বা বিশেষ ডিভাইসের কথা বলা হচ্ছে, তাই তো, বিশেষ এলিমেন্টের কথা বলা হচ্ছে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, একদম প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ কি কিছু কিছু চ্যাপ্টার আছে ইজি, দেখো এই চ্যাপ্টারগুলো কি খুব কঠিন লাগতেছে বুঝতে? বিষয়গুলো কি খুব কঠিন না স্যার, ইজি আছে, খুব কঠিন না কিন্তু। আর কিছু কিছু চ্যাপ্টার আছে একটু জটিল, তোমাকে ভাবতে হবে যে জটিল চ্যাপ্টারগুলো তো পড়বই, তার থেকে যেগুলো ইজি চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে সেগুলোকে যেন আমি একদম ভালো করে পারি। অর্থাৎ এই জায়গাগুলো একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, বিশেষ করে শেষের দিকে দু একটা চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের একটু বুঝতে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যদি কেউ প্রথম দিক থেকে ভালো করে বোঝা যায়, কারণ কি একটার সাথে একটা রিলেটেড, হ্যাঁ, একটার সাথে একটা রিলেটেড হওয়ার কারণে ধারাবাহিকভাবে তুমি যদি সাবলীলভাবে বুঝে যাও, তাহলে বাকিগুলো তুমি ইজিলি বুঝতে পারবা, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, ওকে, তো আজকে এখানেই রাখলাম।